আচ্ছা, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে আহ, আলোচনা করছিলাম তো। লাস্ট 2টা উইকে আমাদের গ্যাপ হয়েছে। লাস্ট ক্লাসে আমরা এই স্লাইডটা নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা কথা বলছিলাম যে ভয়েড আর ভয়েটেবল এগ্রিমেন্ট নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম যে ভয়েটেবল এগ্রিমেন্ট মানে যেটা বাতিল যোগ্য সেইটা কখন হবে। আমরা দেখলাম যে প্রি কনসেন্ট যেখানে থাকে না সেই এগ্রিমেন্ট গুলো হচ্ছে ভয়েডেবল, মানে বাতিল যোগ্য। মানে যার আহ, জোর করে যার মতামত নিয়ে বা জোর করে যার কনসেন্ট নিয়ে এগ্রিমেন্ট করা হয় তার আহ, তার তার কথা অনুসারে এটা হচ্ছে বাতিলযোগ্য বা হচ্ছে এটা ভ্যালিড হতে পারে, তার সপক্ষে এটা যাবে। তো ফ্রি কনসেন্ট কখন থাকে না সেটা আমরা বলেছিলাম যে পাঁচ ধরনের সিচুয়েশন যখন হয়: কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, মিস্টেক। এগুলো যখন হয় তখন সেটা হচ্ছে ফ্রি কনসেন্ট বলা হয় না। এই ধরনের ঘটনা দিয়ে যদি কারো মতামত না হয় তাহলে সেটাকে ফ্রি, সেই কনসেন্টটাকে ফ্রি বলা হয় না। তো এই প্রত্যেকটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম এবং কোনটার সাথে কি পার্থক্য বা কোনটার সার্কামস্টেন্সেস কি সেগুলো আমরা কথা বলেছিলাম। আর ভয়েড এগ্রিমেন্ট কখন হয়? ভয়েড মানে বাতিল, মানে যেটা নিয়ে আর কোনো কথাই নাই, মানে ভয়েডেবল হচ্ছে সেটা নিয়ে কথা আছে, সেটার বাতিল যোগ্য। তো যার স্বার্থহানি হয়েছে তার আহ, পক্ষে বা তার কথা অনুসারে বা তার পক্ষে আইনটা যাবে। যে সে যদি বলে যে আমার কম্পেনসেশন লাগবে, কম্পেনসেশন নিয়ে হচ্ছে আমি এটা কন্ট্রাক্টটাকে এগিয়ে নিতে চাই, সেটাও হবে। আর সে যদি বলে যে না, এটার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আমি এটাকে এগিয়ে নিতে চাই না, তখন সেটা বাতিল হয়ে যাবে। তো সেটাকে বলা হয় ভয়েডেবল। তো ভয়েডেবল এগ্রিমেন্টে কিছু কথা থাকে বা কিছু আলোচনা ডিসকাশনের সুযোগ থাকে, কিন্তু ভয়েড এগ্রিমেন্ট সেখানে কোনো ডিসকাশনের সুযোগ নেই। সেটা কিছু সিচুয়েশন যখন হয় তখন সেটা একদম বাতিল বা ভয়েড এগ্রিমেন্ট বলা হয়। সেটা নিয়ে আর কোনো কথা হয় না, সেটার কোনো আইনানুগ বা আইনগত কোনো ভিত্তিও থাকে না। তো সেটা কি ছিল যে যদি কোনো আহ, একটা ফ্যাক্ট নিয়ে কোনো ভুল ধারণা হয় সেটা বাতিল হয়ে যায় সাথে সাথেই। আইন নিয়ে যদি কোনো ভুল ধারণা হয় বা আইনের যদি কোনো ব্যত্যয় ঘটে কোনো এগ্রিমেন্টের কন্ডিশনের মধ্যে, সেটা হচ্ছে বাতিল কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হয়। আহ, যখন হচ্ছে বিয়ে করতে বাধা দেওয়া হয় তখন সেটা, সেই কন্ট্রাক্টটা বাতিল। ব্যবসা করতে যখন বাধা দেওয়া হয় তখনও সেই কন্ট্রাক্টটাকে বাতিল বলে গণ্য করা হয়। ফাইনালি হচ্ছে যখন জুয়া খেলা হয় সেই জুয়া খেলার কন্ট্রাক্টটা হচ্ছে বাতিল বলে গণ্য করা হয়। তো এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আপনারা এই ভয়েড আর ভয়েটেবল এগ্রিমেন্ট এই আহ, মানে সেকশনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আপনারা আমার স্লাইডটা প্লাস ম্যানুয়ালটা বা আমার এখানে যে এক্সাম্পল গুলো আছে, আমি এই স্লাইডটা আরো রিচ করেছি, আরো একটু মডিফাই করেছি, আমি আবার শেয়ার করে দেবো আজকে। তো আগে ক্লাসে যেটা শেয়ার করেছিলাম বা আগের দিন যেটা শেয়ার করেছিলাম আপনারা সেইটা ফলো না করে আমি আজকে যেটা শেয়ার করে দেবো সেটা ফলো করবেন, কারণ আরো কিছু এক্সাম্পল, আরো কিছু ইনস্ট্যান্স আমি এখানে এন্টার করার চেষ্টা করেছি। আরো কিছু সিচুয়েশন, আরো কিছু কেস এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এই স্লাইডটা আজকে আবার শেয়ার করে দেবো। এটা পড়লে আপনারা আরো ক্লিয়ার হবে আপনাদের কনসেপ্ট গুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আরো আমরা বলেছিলাম যে কোন কোন কন্ট্রাক্টে অবশ্যই রিটার্ন হতে হবে। সেখানে কথা হচ্ছিল যে যখন কেউ কথা দিয়ে চাকরির প্রমিস করে প্রমিস রাখে না তখন সেখানে কি হবে, এই কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কাকে বলা হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা গত ক্লাসে মোটামুটি একটা জায়গায় এসেছিলাম। আচ্ছা, তো এতক্ষণ বা শুরু থেকে এই পর্যন্ত আমরা কন্ট্রাক্টের উপর 4টা ক্লাস করেছি। তো 4টা ক্লাসের মধ্যে আমরা মেইনলি যেটা নিয়ে আলোচনা করেছি যে একটা সুষ্ঠু বা একটা আইনগত ভাবে বৈধ কন্ট্রাক্ট হতে গেলে সেখানে কি কি থাকবে, কি কি কম্পোনেন্টস থাকবে, কি কি কন্ডিশন থাকবে, সেটা নিয়ে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, তো এখন
যখন একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট দাঁড়িয়ে গেল, তখন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কন্ট্রাক্টটার মধ্যে, মানে যে কাজের জন্য কন্ট্রাক্টটা করা হচ্ছে সেই কন্ট্রাক্টটা এখন পারফর্ম করার, মানে ধরেন দুইজন একটা কাজের জন্য কন্ট্রাক্ট করলো, একটা কিছুর জন্য কন্ট্রাক্ট করলো, তো সেই কন্ট্রাক্টের মধ্যে যে ক্লজ গুলো আছে বা যে কাজের জন্য কন্ট্রাক্টটা করা হচ্ছে বা হয়েছে, সেটা হচ্ছে এখন পারফর্ম করতে হবে। তো সেই জন্য এটাকে বলা হয় পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। মানে এতক্ষণ আমরা একটা কন্ট্রাক্ট দাঁড় করিয়ে ফেলেছি, এখন এই কন্ট্রাক্টের মধ্যে যা মানে যেটার জন্য কন্ট্রাক্টটা করা হয়েছে সেই কাজটা করতে হবে, সেটাকে বলা হয় পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এখন আমরা আজকে যেটা প্ল্যান আছে আমাদের, যে আজকে কন্ট্রাক্ট একটা শেষ করব, প্লাস এর সাথে কন্ট্রাক্ট অ্যাক্টের সাথে আরেকটা অ্যাক্ট আছে, সেটা হচ্ছে এজেন্সি। সেটাও কন্ট্রাক্ট অ্যাক্টের কাছাকাছি বা এটার সাথে অনেকটা মিল আছে, যে এজেন্সি বা এজেন্ট যখন কেউ নিয়োগ দেয় তখন সেখানে কি কি রুলস এন্ড রেগুলেশন থাকে সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন করবো। সেটা খুবই ছোট, সেটা খুব বেশি বড় কিছু না। তারপরে হচ্ছে আপনারা এই কন্ট্রাক্ট আর এজেন্সিটা রিভিউ করবেন এবং পরে ক্লাসে আমরা এটার এমসিকিউ নিয়ে কথা বলবো, এমসিকিউ নিয়ে আলোচনা করব, প্লাস পরে ক্লাসে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা শুরু করব। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা শেষ হলে তারপরে আমরা সেল অফ গুডস দিয়ে আমাদের এই ক্লাসটা শেষ করব। আমার যে কোর্স কন্টেন্ট তাতে আমি 3টা অ্যাক্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট, যেটা সব থেকে বড়, যেটা আজকে আশা করি শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা এটার এমসিকিউ নিয়ে একটু প্র্যাকটিস করব, ডিসকাশন করব। নেক্সট দিনই হচ্ছে আমরা এনআই অ্যাক্ট বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নিয়ে আমরা ডিসকাশন শুরু করব। আর ফাইনালি পরের দিন ওটার এমসিকিউ নিয়ে আলোচনা করে সেল অফ গুডস অ্যাক্ট এবং সেটার এমসিকিউতে আমরা আমাদের মানে আমার কোর্সটা হচ্ছে আমি শেষ করবো। আচ্ছা, তো আপনারা যখন একটা আইন পড়বেন তখন সেই আইনের একদম মানে শুরু থেকে যখন শেষের দিকে আগাবে তখন একটা একটা মানে ট্রেন্ড ধরে আগায়, যে প্রথমে বেসিক কিছু কথাবার্তা থাকে, তারপর আস্তে আস্তে ডিপ কিছু কথাবার্তা থাকে, এরপর ফাইনালি হচ্ছে সেটার শেষ কথাবার্তা থাকে। তো কন্ট্রাক্ট একটাও সেরকমই, যে আমরা শুরু থেকে এই পর্যন্ত আসলে একটা ভ্যালিড কন্ট্রাক্ট, একটা বৈধ কন্ট্রাক্ট, একটা আহ, একটা এগ্রিমেন্ট যেটা এনফোর্সেবল বাই ল, এটা কিভাবে হতে হয় বা হতে গেলে কি কি কন্ডিশন লাগে, কি কি এলিমেন্টস লাগে, সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একটা কন্ট্রাক্ট দাঁড় করানোর জন্য যা যা করা দরকার বা যা যা করা উচিত সেইটা আমরা সবকিছু আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্ট তো দাঁড়িয়ে গেল, একটা কন্ট্রাক্ট বানানো হয়ে গেল। এখন সেই কন্ট্রাক্টটা যেটার জন্য করা হয়েছে সেই কাজটা আমাদেরকে করতে হবে, সেটাকে বলা হয় পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, বা কন্ট্রাক্টের যে কাজটা সেটা পারফর্ম করা বা সেটা এক্সিকিউট করা। এখন এই পারফরমেন্স করতে গেলেও এখানে অনেক মানে আইনের ফাঁকফোকর থাকবে, যে আহ, আসলে কে কোন কাজটা করবে, কে আগে করবে কে পরে করবে, কন্ট্রাক্টের মধ্যে যেসব কাজের কথা বলা হয়েছে বা যেসব ইস্যুর কথা বলা হয়েছে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, আগে আসলে কি হবে পরে আসলে কি হবে, পারফরমেন্স না করলে কি হবে, কন্ট্রাক্ট বাতিল করতে গেলে কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করার চেষ্টা করব। আচ্ছা, তো একটা কন্ট্রাক্টের পারফরমেন্স মানে আহ, দুইজন ব্যক্তি বা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে কাজটার জন্য পারফরমেন্স করা হয়, ইনিশিয়ালি সেই ব্যক্তি বা সেই ব্যক্তি বর্গের দায়িত্ব থাকে ওই কন্ট্রাক্টের ইস্যুটা পারফর্ম করার। কিন্তু সে যদি আনেবল হয় তবে অবশ্যই তার রিপ্রেজেন্টেটিভ দ্বারা হচ্ছে সেই পারফরমেন্সটা করতে হয়। যেমন ধরেন এ আর বি, দুইজন ব্যক্তি, তারা হচ্ছে দুইজন একে অপরের সাথে কিছু মানে পণ্য বিক্রি করার একটা কন্ট্রাক্ট করলো, যে একজন আরেকজনের কাছে একটা পণ্য বিক্রি করবে, এ বির কাছে কিছু বিক্রি করবে, বি হচ্ছে তার এগেনস্টে পেমেন্ট করবে। তো খুবই সিম্পল একটা কন্ট্রাক্ট। এখন এইটার হচ্ছে ধরেন এগ্রিমেন্ট হয়েছে, সবকিছু হয়েছে, সব ফর্মালিটিস মেনটেন করে এগ্রিমেন্টটা করা হয়েছে। তো এখন দেখা গেল যে যে মালটা ডেলিভার করবে সে হচ্ছে হঠাৎ করে মারা গেল, মানে কন্ট্রাক্টটা হওয়ার পরে মারা গেল। তো এখন কি হবে, এখন কিন্তু সেই কন্ট্রাক্টটা তার মারা যাওয়ার জন্য কিন্তু এটা মানে বন্ধ হয়ে যাবে না। এইটা এ মানে যার এই প্রোডাক্টটা ডেলিভারি করার কথা ছিল, তাকে অবশ্যই একজন রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করে যেতে হবে। অথবা যদি কোনো রিপ্রেজেন্টেটিভ নিয়োগ সে না করে তাহলে অটোমেটিক্যালি অপর পক্ষের যে কন্ট্রাক্টের ব্যক্তিরা বা অপর পক্ষ, তারা হচ্ছে যে মারা গেছে তার প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ খুঁজে নেবে এবং খুঁজে নিয়ে তার সাথে বাকি কাজটা কিন্তু সম্পন্ন করবে। কারণ একটা যখন কন্ট্রাক্টটা করা হয়, যখন একটা এগ্রিমেন্ট করা হয়, সেটা যখন
আইনের ভিত্তি মানে এনফোর্সেবল বাই অ্যাক্ট যেটা আমরা বলি, তখন কারো মারা যাওয়া বা কারো ইনএবিলিটির জন্য আসলে কন্ট্রাক্টটা বন্ধ হয়ে যায় না, এটা এত সহজে হয় না। তো সেই জন্য যেটা হয় যে পারফরমেন্সটা করার দায়িত্ব হচ্ছে ইনিশিয়ালি যারা কন্ট্রাক্টটা করে তাদেরই, কিন্তু তাদের মধ্যে কেউ যদি কখনো আনেবল হয়ে যায়, কেউ মারা যায়, তখন তার প্রতিনিধিকে কিন্তু সেই পারফরমেন্সটা করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে আমি যেটা বললাম যে যখন একটা কন্ট্রাক্ট হয় তখন কেউ যদি মারা যায় তাহলে তার প্রতিনিধি যে তার দায়িত্ব এসে পড়ে, তার উপর দায়িত্ব এসে পড়ে কন্ট্রাক্টটা ফুলফিল করা। তো এগুলা কি হবে, এগুলা নর্মাল কাজের জন্য এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল। যেমন ধরেন এই যে এ আর বি দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে কিছু প্রোডাক্ট ডেলিভারির জন্য কন্ট্রাক্ট করলো যে 20 মণ আলু ডেলিভারি দেবে এ বি কে, আর বি হচ্ছে সেটার এগেনস্টে টাকা দেবে। তো এখন 20 মণ আলু কিন্তু যে কেউ দিতে পারে, মানে এ ধরেন তার একটা বিজনেস আছে, তো বিজনেসে সে ধরেন ম্যানেজার বা মালিক, তো সেখানে তার কোম্পানিতে নিশ্চয়ই আরো অনেকে আছে। তো এই যে আলু ডেলিভারিটা কিন্তু যে কেউ করতে পারবে। এই যদি মারা যায় তাহলে এর যে ম্যানেজার বা এর যে কোম্পানিতে যারা আছে সে কিন্তু তার হয়ে কিন্তু এই ডেলিভারিটা করে ফেলতে পারবে। তো তার জন্য এটা অ্যাপ্লিকেবল যে এ যেহেতু পারফর্ম করতে পারছে না, এর যে কোনো প্রতিনিধি তার হয়ে তার এই সে কন্ট্রাক্টে পারফরমেন্সটা করে দিতে পারবে। কিন্তু এটা যদি একটা স্পেশালাইজড কন্ট্রাক্ট হয়, যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে ধরেন একটা একটা আর্টিস্ট যে হচ্ছে ছবি আঁকে মানুষের। তো আমি হচ্ছে একজন আর্টিস্টের কাছে গেলাম, তো সেই আর্টিস্ট কে আমি অফার করলাম যে তুমি আমার একটা পোর্ট্রেট এঁকে দাও, আমি তোমাকে এই জন্য পারিশ্রমিক দেবো। এখন এই পোর্ট্রেট আঁকা কিন্তু তার যে কোনো প্রতিনিধি কিন্তু পারবে না, কারণ ধরেন সে একা একাই ছবি আঁকে। তো তার কাছেই হচ্ছে মানুষ যায়, তার কাছে মানুষ গিয়ে তাদের সবার ছবি আঁকিয়ে নেয়। তো এইখানে সে যদি মারা যায়, মানে ওই পেইন্টার যদি মারা যায় বা আর্টিস্ট যদি মারা যায়, তাহলে কিন্তু তার কোনো প্রতিনিধিকে দিয়ে কিন্তু সেই কাজটা করানো সম্ভব হবে না। এবং যেহেতু এটা একটা স্পেশালাইজড ওয়ার্ক, সেহেতু এইখানে কিন্তু এই কন্ট্রাক্টটা কিন্তু আর এনফোর্স করা যাবে না, এই কন্ট্রাক্টটা কিন্তু আর পারফর্ম করা যাবে না। তো কাজে যখন কন্ট্রাক্টের মধ্যে যেসব পার্টি থাকে সেসব পার্টির ইনএবিলিটি বা আহ, সে কন্ট্রাক্টর মধ্যে থাকতে পারছে না, মারা গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, এমন যদি কিছু হয়, তখন সেই কন্ট্রাক্টটা কিসের কন্ট্রাক্ট সেইটা দেখে বিবেচনা করা হয় যে কন্ট্রাক্টটা কি আর সামনের দিকে আগানো যাবে নাকি হচ্ছে এখানে স্টপ করে দিতে হবে। তো নর্মাল কাজের জন্য কন্ট্রাক্টটা সামনের দিকে আগানো যাবে, আর যেটা যদি স্পেশালাইজড স্কিল বেসড কোনো কাজ হয় বা কন্ট্রাক্ট হয়, সেটাকে কিন্তু সেখানে স্টপ করে দিতে হবে, সেটাকে কিন্তু আর সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। আচ্ছা, তো কন্ট্রাক্ট পারফরমেন্সের এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এরপরে আমরা আসবো কিছু কমপ্লেক্স ব্যাপার স্যাপারে, যে পারফর্ম তো মানে করার কথা বলা হলো, কে আগে করবে কে পরে করবে এগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা আজকে কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখানে কন্ট্রাক্ট অ্যাক্ট এখনো শেষ হয়নি, আমরা আজকে কন্ট্রাক্ট অ্যাক্ট শেষ করব। প্লাস আজকে আমরা এজেন্সি যেটা বলে এজেন্সি অ্যাক্ট, সেটা নিয়েও আজকে আলোচনা করব। আমরা এই মুহূর্তে কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এখন ধরেন এই যে কন্ট্রাক্ট পারফরমেন্সের কথার কথা বললাম যে কে করবে, কেউ যদি করতে না পারে তাহলে সেটার কি হবে, তারপর প্রতিনিধি করতে পারবে কি পারবে না। তো এখন কেউ যদি এই পারফরমেন্সটা ধরেন অ্যাকসেপ্ট করতে না চায়, বা এই কন্ট্রাক্টের যে কাজটা সেটা যদি নন পারফর্মড হয়, তাহলে সেটার কি ইম্প্যাক্ট হতে পারে বা কি হচ্ছে ইফেক্ট হতে পারে, সেটা নিয়ে আমরা আজকে এখন 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 কথা বলবো। তো এখন
এখন ধরেন আমরা যখন অফার এন্ড প্রপোজাল পড়ে আসছি, তখন আমরা পড়ে আসছি যে একটা অফার যখন দেওয়া হবে, একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের একটা মূল উপাদান হচ্ছে অফার। কাউকে অফার করতে হবে, সেই অফার তারা অ্যাকসেপ্ট করবে। তো এখন সেখানে আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি যে একটা অফার কিন্তু হতে হবে আনকন্ডিশনাল, যে একটা স্পেসিফিক অফার হতে হবে, তারপর সেটা প্রপার টাইম এন্ড প্লেস মেনটেন করতে হবে। কাকে আমি অফার করছি সেটা হচ্ছে একদম স্পেসিফাই করতে হবে। আহ যাকে আমি অফার করছি তার উপর কোনো দায়িত্ব বর্তাচ্ছে কিনা সেটাও সেখানে স্পেসিফাই করতে হবে। অর্থাৎ যখন একটা স্পেসিফিক অফার কাউকে করা হয় এবং সেই অফার মেনে কেউ যখন সেটা অ্যাকসেপ্ট করে, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা সামনের দিকে এগিয়ে যাবে। তো কেউ যদি হচ্ছে অ্যাকসেপ্ট করে আবার বলে যে না আমি এখন এটাতে রাজি না, তখন কিন্তু যে অফারটা করেছে তার কিন্তু একটা কম্পেনসেশন বা তার কিন্তু একটা মানে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপার চলে আসে। কারণ সে অফার বা প্রপোজালের সমস্ত নিয়ম নীতি মেনেই হচ্ছে অফার করেছে, এবং যাকে অফার করেছে সে সেটা অ্যাকসেপ্টও করেছিল। এখন অ্যাকসেপ্ট করার পরে যদি সে রিফিউজ করে বা তার কাজটা সে যদি না করতে চায়, তখন কিন্তু যে অফার করেছে তার কিন্তু কম্পেনসেশন পাওয়ার একটা ব্যাপার চলে আসে। যেমন এখানে ধরেন একটা কন্ট্রাক্ট যখন করা হয় তখন কিন্তু দুইজনকেই পারফর্ম করতে হয়। যে গুডস ডেলিভারি যে বিষয়টা আমরা বললাম, সেখানে একজনের পারফরমেন্স হবে হচ্ছে গুডস ডেলিভারি করা, আরেকজনের পারফরমেন্স হবে হচ্ছে গুডস এর এগেনস্টে পেমেন্ট করা। তো যার পারফরমেন্স যেটা তাকে কিন্তু সেটা পারফর্ম করতে হয়। তো যার যেটা করার দায়িত্ব সে যদি সেটা না করে, তাহলে অপোজিট যে ব্যক্তি বা অপোজিট যে পার্টি, তার কিন্তু এখানে কম্পেনসেশন ব্যাপার একটা, কম্পেনসেশন পাওয়ার বা ক্ষতিপূরণ পাওয়ার একটা ব্যাপার চলে আসে, বা তার কিন্তু এখানে একটা আইনের আশ্রয় নেওয়ার একটা অবস্থা কিন্তু তৈরি হয়। তো সেটাই হচ্ছে এখানে আমরা আলোচনা করছি। তো আমরা এখানে এটা, আমি জানি না এটা গত ক্লাসে পড়ানো হয়েছিল কিনা বা আলোচনা করা হয়েছিল কিনা। এখানে একজন, আমি সম্ভবত হয়েছিল যে ধরেন একজন সিঙ্গারকে হচ্ছে একটা পার্টি ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে সে তাকে 7 দিনের জন্য ধরেন একটা কন্ট্রাক্ট করলো যে প্রতিদিন সে গান করবে, প্রতিদিন গান করার জন্য তাকে হচ্ছে 100 টাকা করে দেওয়া হবে। তো এখানে পারফরমেন্সটা কি হচ্ছে, পারফরমেন্সটা হচ্ছে সিঙ্গারের পারফরমেন্সটা হচ্ছে তার গানটা করা, আর যে তাকে নিয়ে আসলো তার পারফরমেন্সটা হচ্ছে তাকে পেমেন্টটা করা। আচ্ছা, তো এখন তার সাথে কন্ট্রাক্টটা হচ্ছে যে টানা 7 দিন তাকে গান করতে হবে। আচ্ছা, এখন ধরেন পঞ্চম দিন বা ষষ্ঠ দিন বা এর মধ্যে একদিন সে হচ্ছে সেই থিয়েটার বা সেইখানে গান করতে সে আসলো না। তো যেহেতু আসলো না, সে কিছু জানায়ও নাই, সে হুট করে হচ্ছে অ্যাবসেন্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু যে তাকে এঙ্গেজ করেছে গান করার জন্য, তার কিন্তু মানে অধিকার তৈরি হয়ে যায় তার সাথে কন্ট্রাক্টটা সেখানে শেষ করার। যে তাকে বলা হয়েছিল যে 7 দিন গান করার জন্য তোমাকে পার ডে 100 টাকা করে দেওয়া হবে, তুমি যেহেতু পঞ্চম দিন আসো নাই, আমার প্রতিদিনই দরকার ছিল, কাজে তোমাকে বাকি 2 দিনও গান করতে হবে না। তুমি যে কয়দিন গান করেছো সেই কয়দিনের পেমেন্ট তোমাকে দিয়ে এখানে আমি কন্ট্রাক্টটা শেষ করতে চাই। এবং সে যদি এইটা বলে, এইটা বলার কিন্তু পুরা অধিকার তার আছে। কিন্তু যদি এমন হয় যে সেই সিঙ্গার কি করলো, সেই সিঙ্গার হচ্ছে ধরেন আহ 7 দিনের কন্ট্রাক্টে আসছে, প্রতিদিনের 100 টাকা বা একটা অ্যামাউন্ট ধরে আসছে। তো আহ, এখন এখন ধরেন সে চতুর্থ দিনে হচ্ছে সে অ্যাবসেন্ট আছে। তো চতুর্থ দিনে সে অ্যাবসেন্ট আছে। এখন সেটা, সে গান গাইতে আসে নাই, সে হচ্ছে সে হচ্ছে অ্যাবসেন্ট ছিল। তো পঞ্চম দিন সে আবার হচ্ছে গান গাইতে আসছে। তো চতুর্থ দিন সে গান গাইতে আসে নাই, পঞ্চম দিন সে গান গাইতে আসছে। তো পঞ্চম দিন যখন গান গাইতে আসছে, তখন তাকে যারা নিয়ে এসেছে গান গাইতে আহ, আনার জন্য বা গান গাওয়ার জন্য, তারা তখন তাকে কিছু বলে নাই। তারা তখন তাকে পঞ্চম দিন গান গাইতে দিয়েছে। তো তারা তখন যখন তাকে পঞ্চম দিন গান গাইতে দিয়েছে, এর মানে কিন্তু এটাই বোঝায় যে সে যে আগের দিন আসে নাই এটার জন্য ওই। বৃষ্টি বাইরে যাবেন কিভাবে? এখানে সময় কাটে যান বাইরে। ও তুমি আচ্ছা, আপনারা মাইকটা ক্যাপশন দাও, মিউট করেন। ক্যাপশন দাও।
আচ্ছা, তো যেটা আমি আলোচনা করেছিলাম যে এখানে কিছু কমপ্লেক্স ব্যাপার আছে এখানে পারফর্ম করা বা না করা। তো একজন সিঙ্গারকে 7 দিনের কন্ট্রাক্টে গান গাইতে নিয়ে আসা হয়েছে। তো সে কি করলো, সে হচ্ছে এর মধ্যে একদিন আসলো না। এবং যেহেতু 7 দিনের কন্ট্রাক্টে তাকে নিয়ে আসা হয়েছে, সে যখন একদিন আসে নাই, পরের দিন কিন্তু তার সাথে সে কন্ট্রাক্টটা শেষ করে দেওয়ার সমস্ত অধিকার কিন্তু ওই ম্যানেজমেন্টের আছে, বা থিয়েটার বা যারা অ্যারেঞ্জ করেছে তাদের কিন্তু আছে। কিন্তু ধরেন এমন একটা সিচুয়েশন হলো যে সেই সিঙ্গার একদিন গান গাইতে আসে নাই, তো পরের দিন সে আবার গান গাইতে আসছে, এবং পরের দিন যে থিয়েটার বা যে ম্যানেজমেন্ট বা যারা অ্যারেঞ্জ করছে তারা তাকে গান গাইতে দিয়েছে। তো যেদিন মানে তাকে যখন পরের দিন গান গাইতে দেওয়া হলো, তার মানে কিন্তু এটাই বোঝায় যে তারা সেই কন্ট্রাক্টটা শেষ করতে চাচ্ছে না, সেই কন্ট্রাক্টের সামনের দিকে তারা এগিয়ে নিতে চাচ্ছে। এখন ধরেন চতুর্থ দিন সিঙ্গার গান গাইতে আসে নাই, পঞ্চম দিন সিঙ্গার গান গেয়েছে এবং তাকে গান গাইতে দেওয়া হয়েছে, এবং পঞ্চম দিন গান গাইতে দেওয়ার পরে কিন্তু ম্যানেজমেন্ট বলতে পারবে না যে তোমার সাথে আমি আর কন্ট্রাক্টটা এগিয়ে নিতে চাই না। কারণ তাকে তাদের অ্যাক্ট বা তাদের অ্যাক্টিভিটি এমন ছিল যে একদিন বাদ গেছে, সেটা তারা মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে পরের দিন যখন তারা ওই সিঙ্গারের পারফরমেন্সটাকে অ্যালাউ করেছে, তার মানে এটাই প্রমাণিত হয় যে ওই সিঙ্গারের সাথে কন্ট্রাক্টটা কন্টিনিউ করে নিতে তারা হচ্ছে রাজি। এবং যদি ওই পঞ্চম দিন গান গাওয়ার পরেও যদি তারা বলে যে আমি এখন তোমার সাথে কন্ট্রাক্টটা আর এগিয়ে নিতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি, তখন এই সিঙ্গারের সমস্ত অধিকার থাকে মানে কোর্টের কাছে যাওয়া বা তাদের আইনের আশ্রয় নেওয়া, যে এখানে তারা আমার সাথে আমার কন্ট্রাক্টটা শেষ করতে চাচ্ছে, কিন্তু এটা করা উচিত না। এখানে আমার পক্ষেই আইনের যে রায়টা সেটা আসা উচিত। তো এখানে কিছু কমপ্লেক্স ব্যাপার আছে যে কখন পারফরমেন্স করলে কার অসুবিধা হবে, কখন পারফরমেন্স করলে কন্ট্রাক্ট শেষ হবে, কখন পারফর্ম না করলে কন্ট্রাক্ট শেষ হবে না, এইসব ইফেক্ট গুলা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। তো এখানে আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে প্রত্যেকটা অ্যাক্টই হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার। তো আপনি কমন সেন্স অ্যাপ্লাই করলেই আসলে যেগুলো একটু কমপ্লেক্স মনে হচ্ছে সেগুলা অতটা কমপ্লেক্স মনে হবে না। আর এখানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি এক্সাম্পল দিয়ে ইলাস্ট্রেশন দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আমাদের আলোচনা শুনে আপনি যদি এই স্লাইডটা পড়েন, তো আমার মনে হয় যে প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা টপিক আপনাদের বুঝতে তেমন একটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আহ, একটা প্রমিস বা অফার বা একটা কন্ট্রাক্টের যে কন্টেন্ট সেটা কে পারফর্ম করবে, এটা আপনাদের বইতেও দেখবেন যে একই কথা বারবার আসছে, মানে প্রয়োজনের সাপেক্ষে সিমিলার টাইপের কথা বারবার বিভিন্ন সেকশনে বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে আমি একটু আগে আলোচনা করে আসছি যে ইনিশিয়াল এই মানে প্রমিসটা পারফর্ম করার ইনিশিয়াল দায়িত্ব থাকে যারা বেসিক্যালি কন্ট্রাক্টটা করে, মানে কন্ট্রাক্টে যারা মেইন পার্টি তাদেরই মেইন দায়িত্ব থাকে ওই কাজটা সম্পূর্ণ করার, মানে যার 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 যে কাজ সেটা সম্পূর্ণ করার। তো তারা যদি সেটা না করতে পারে, তখন তাদের প্রতিনিধির উপর দায়িত্ব এসে যায়। কিন্তু সেটা যদি স্কিল বেসড কাজ হয়, স্পেশালাইজড কাজ হয়, তখন কিন্তু তাদের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ সেখানে কোনো দায়িত্ব পালন করতে পারে না, সেখানে কিন্তু কন্ট্রাক্টটা শেষ হয়ে যায়। আচ্ছা, জয়েন্ট লাইবিলিটিস, এখানে কন্ট্রাক্টের শেষ দিকে একটা ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে যে ধরেন একজনের সাথে তিনজন কন্ট্রাক্ট করেছে। তো একজনের সাথে যখন একাধিক ব্যক্তি কন্ট্রাক্ট করে, সেটাকে বলা হয় জয়েন্ট কন্ট্রাক্ট বা হচ্ছে জয়েন্ট লাইবিলিটি। যেমন ধরেন এবিসি তারা হচ্ছে ডি এর সাথে কন্ট্রাক্ট করলো, এটা পরের সেকশনে আছে। তো ধরেন এবিসি হচ্ছে ধরেন ডির কাছ থেকে একটা সার্ভিস নিয়েছে, তারা তিনজন মিলে ডির কাছ থেকে একটা সার্ভিস নিয়েছে, এবং ডি কে তারা হচ্ছে সেই সার্ভিসের এগেনস্টে 3,000 টাকা পেমেন্ট করবে। এইটা তাদের সাথে এগ্রিমেন্ট আছে। তো এখন ডি হচ্ছে টোটাল 3,000 টাকা পাবে। এখন 3,000 টাকা এ বি সি যে কারো কাছ থেকে পাক না কেন, ডির কোনো সমস্যা নেই। আর ডি যদি তাদের কারো কাছ থেকে টাকা না পায়, তাহলে সে এ বা বি বা সি প্রত্যেকের কাছে আলাদাভাবে চাইতে হবে। ধরেন সে এর কাছে চাইলো, একইভাবে বির কাছেও চাইতে হবে, একইভাবে সির কাছেও চাইতে পারবে। তো এখানে এবিসি তিনজন মিলে যে ডির সাথে কন্ট্যাক্ট করেছে, এখানে ডির হচ্ছে যে কোনো
প্রত্যেকের কাছ থেকে টাকাটা পাওয়ার অধিকার কিন্তু ডি এর তৈরি হয়েছে, যে সেটা এ হতে পারে, সেটা বি হতে পারে, সেটা সি হতে পারে। এখানে তিনজন মিলে যেহেতু ডির কাছ থেকে সার্ভিস নিয়েছে, জি যে কোনো একজনের কাছ থেকে টাকাটা কিন্তু উসুল করে নিতে পারবে বা টাকাটা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। তো এটাকে বলা হচ্ছে জয়েন্ট লাইবিলিটিস, যে এখানে যদি শুধুমাত্র এ আর ডি এর মধ্যে কন্ট্যাক্ট হতো, তাহলে ডি এর শুধুমাত্র এর কাছ থেকেই ওই টাকাটা পাওয়ার অধিকার ছিল। কিন্তু এখানে যেহেতু এ বি সি তিনজন মিলে ডির সাথে কন্ট্যাক্ট করেছে, এখানে ডি এর অধিকার আছে এ বি সি তিনজনের যে কোনো একজনের কাছ থেকে হচ্ছে টাকাটা কালেক্ট করে নেওয়া। আচ্ছা, এইটা গেল একটা সেকশন। আচ্ছা, আবার এমন হতে পারে যে ধরেন এবিসি তিনজন ব্যক্তি, তো এই তিনজন ব্যক্তির মধ্যে ডি কে টাকাটা দেওয়ার দায়িত্ব নিয়েছে হচ্ছে সি। সি হচ্ছে ডি কে টাকাটা দেওয়ার দায়িত্ব নিয়েছে, আর সি যদি টাকাটা না দেয় তাহলে এ আর বি হচ্ছে তার হয়ে ডি কে টাকাটা দিয়ে দেবে। এইরকম একটা কমপ্লেক্স কন্ট্রাক্ট তারা করেছে। এইটাও কিন্তু জয়েন্ট কন্ট্রাক্ট বা জয়েন্ট লাইবিলিটির মধ্যে তৈরি হয়, বা জয়েন্ট লাইবিলিটি বা জয়েন্ট কন্ট্রাক্ট একটা ক্রাইটেরিয়া বা ক্লাসিফিকেশন বা একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে এবিসি তিনটা পার্টি বা তিনজন ব্যক্তি আছে ঠিকই, কিন্তু এখানে সি কে দায়িত্ব দেওয়া হয়েছে ডি কে টাকাটা দেওয়ার, আর সি যদি ব্যর্থ হয় তখন হচ্ছে সি এর পরিবর্তে বা সি এর পক্ষে এ বি তারা হচ্ছে ডি কে টাকাটা দিয়ে দেবে। তো এখন আহ, যেটা হয় এখানে এ বি সি তিনজন মিলে হচ্ছে 3,000 টাকা ডিকে দেওয়ার দায়িত্ব নিয়েছে। তো তিনজন মিলে যদি 3,000 টাকা দেওয়ার দায়িত্ব নেয় তাহলে প্রত্যেকের ভাগে কিন্তু 1,000 করে পড়ে, এরকম একটা বিষয়। মানে খুব সিম্পল ভাবে যদি আমরা অঙ্ক করি, তাহলে তিনজন ব্যক্তি 3,000 টাকা করে দেওয়ার দায়িত্ব নিলে প্রত্যেকের ভাগে কিন্তু 1,000 টাকা করে পড়ে। এখন ধরেন সি, যেটা কথা ছিল যে সি হচ্ছে সবার পক্ষ হয়ে 3,000 টাকা তাকে দিয়ে দেবে, সি তখন বাকিদের কাছ থেকে 2,000 টাকা কালেকশন করে নেবে। খুবই সিম্পল ব্যাপার। তো ধরেন সি হচ্ছে তাকে বা ডি কে টাকাটা দিল না, কোনো টাকাই দিল না। তো এখন কি করতে হবে, এখন এ আর বি দায়িত্ব আসে ডি কে সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়ার, মানে 3,000 টাকা দিয়ে দেওয়ার। আবার পরে তাদের আবার অধিকার তৈরি হয় সির কাছ থেকে তার অংশটা কালেক্ট করে নেওয়ার বা তার অংশটা পেমেন্ট করে নেওয়ার। কারণ এখানে কিন্তু তিনজন মিলে তাকে বা ডি কে 3,000 টাকা দেওয়ার কন্ট্রাক্ট হয়েছে এবং প্রত্যেকের ভাগে কিন্তু 1,000 টাকা করে পড়েছে। আর যে সি যদি ব্যর্থ হয়, সির টাকা সহ এ বি কে হচ্ছে ডি কে দিয়ে দিতে হবে, তারপরে সি এর পোর্শনটা এ বির অধিকার আছে তার কাছ থেকে কালেকশন করে নেওয়ার। আচ্ছা, আরেকটা যেটা হতে পারে যে এখানে যে রিপ্রেজেন্টেটিভের কথা বললাম, তো এই জয়েন্ট লাইবিলিটি যখন তৈরি হয় তখন কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ এখানে কিন্তু ফ্যাক্ট একটা ম্যাটার করে। কিভাবে ম্যাটার করে? যেমন ধরেন সেম এক্সাম্পল যে এবিসি তিনজন হচ্ছে ধরেন ডির কাছ থেকে 90,000 টাকা তারা ধার নিয়েছে। এবিসি তিনজন মিলে ডির কাছ থেকে 90,000 টাকা ধার নিয়েছে। তো তিনজন মিলে যেহেতু ডির কাছ থেকে ধার নিয়েছে, এখানে কিন্তু মানে কন্ট্রাক্টে যেহেতু এবিসি তিনজনের নামই আছে, কাজে এখানে একটা জয়েন্ট লাইবিলিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ধরেন এখানে এ হচ্ছে মারা গেছে। তো এ যদি মারা যায় তাহলে ডি এখন কি হবে? ইনিশিয়ালি ডি এর কিন্তু অধিকার ছিল এ বি সি তিনজনের উপরই, কিন্তু এখানে যদি এ যদি মারা যায় তাহলে এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এর যে সম্পত্তি তার উপর কিন্তু ডি এর অধিকার চলে আসে। তো এ যদি মারা যায় তখন লায়াবিলিটি বা এখানে কন্ট্রাক্টের বা ডি এর যে অধিকার সেটা এইভাবে রূপ নেয় যে এই যেহেতু মারা গেছে, এ তো আর নাই, একে তো ডি পাবে না। তো তাহলে কি হবে? তাহলে বিসি বেঁচে আছে, বিসি এর উপর হচ্ছে ডি এর অধিকার আগের মতোই আছে, আর এর উপর ডি এর অধিকার নাই, কিন্তু এর সম্পত্তির উপর ডি এর অধিকার কিন্তু নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আচ্ছা, আবার আহ ধরেন সেখানে বিও মারা গেল। তো বিও যদি মারা যায় তাহলে কি হবে? যে সি বেঁচে আছে, সি এর সাথে তার অধিকারটা আগের মতোই আছে, এর সম্পত্তির উপর তো ডির অধিকার তৈরি হয়েছিলই, আবার এখন নতুন ভাবে বি সম্পত্তির উপরে কিন্তু ডির অধিকার তৈরি হবে। সম্পত্তির উপর অধিকার বলতে এখানে যেটা বোঝানো হয় যে এখানে যেহেতু এ আর বি তার টাকা পরিশোধ করার আগেই হচ্ছে মারা গেছেন, তো এ আর বির যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বিক্রি করে হলেও ডি কিন্তু তার টাকাটা কালেকশন করে নিতে পারবে। তো জয়েন্ট লাইবিলিটির ক্ষেত্রে এরকম কিছু সিচুয়েশন তৈরি হয় যে কে কার উপর নির্ভরশীল, কার সাথে লাইবিলিটি হচ্ছে, কার উপর লাইবিলিটি অ্যারেঞ্জ করছে, যারা হচ্ছে দায় দায়িত্ব নিচ্ছে বা যারা লোন নিচ্ছে বা একটা লাইবিলিটি ক্রিয়েট করছে, তারা যদি না থাকে তখন কি পরিস্থিতি হবে,
সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই যে জয়েন্ট লায়াবিলিটির কিছু ব্যাপার বা কিছু সিচুয়েশন এখানে তৈরি হয়। তো আপনাদের এখানে এই জয়েন্ট লায়াবিলিটি থেকে এই যে এই টাইপের কেস থেকে প্রশ্ন আসে যে এ যদি মারা যায় তাহলে কি হবে, তখন আপনাদের আনসার দিতে হবে যে এর প্রপার্টির উপর ডি এর অধিকার অ্যারাইজ করে। তিনজনের মধ্যে আরেকজন মারা গেলে তখন কি হবে, তখন বলতে হবে যে যে বেঁচে আছে তার উপর তো অধিকার আছেই, বাকি দুজনের অ্যাসেটের উপর ওই ডি বা বাকি ব্যক্তির অধিকার কিন্তু তৈরি হয়ে যায়। তো এই টাইপের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস হচ্ছে এখানে আছে। তো আমি চেষ্টা করেছি যত বেশি এক্সাম্পল ইলাস্ট্রেশন দিয়ে এটাকে সিম্পলিফাই করার। তো আপনারা যখন পড়বেন তখন ওই কমন সেন্সটা মাথায় রেখে পড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর এতটা কমপ্লেক্স লাগবে না। যে আপনি যদি থাকতেন ওদের জায়গায় তাহলে কি করতেন, তো আপনি যেটা করতেন সেটাই কিন্তু আসলে আইনের মধ্যে বলা আছে। মানে আপনি যেটা করতাম সেটাই আসলে আইনের মধ্যে বলা আছে, কারণ আইন সবসময় যেটা জাস্টিফিয়েবল বা জাস্টিফাইড সেইটাই কিন্তু বলে। তো সেজন্যই আপনারা যখনই যে আইনই পড়বেন না কেন সেখানে আপনি নিজেকে কল্পনা করবেন বা নিজেকে ভাববেন যে ওই সিচুয়েশনে আমি থাকলে আমি কি করতাম। তো এইটা যখন ভেবে আপনারা পড়বেন তখন কিন্তু পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে, তখন অত বেশি মানে মুখস্থ করা দরকার পড়বে না। তো নিজেকে ভেবে যদি আপনারা একটু পড়ার চেষ্টা করেন, আপনাদের পড়াশোনাটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যাবে। স্যার, হ্যাঁ বলেন। হ্যালো স্যার, যদি এ বি মারা যায়, এক্ষেত্রে আমি যে সি এর কাছে যে দাবি করবে সেটা কি 90,000 টাকা টোটালটা দাবি করবে, না তার পোর্শনটা? না, এটা হচ্ছে সে সি এর কাছ থেকে সে 90,000 টাকা যদি আদায় করতে পারে সেটাও হবে। আবার হচ্ছে এমনও হবে যে সি বলতেছে যে না ভাই, আমার তো এই যে তিনজন 90,000 টাকার মধ্যে আমার আমার পোর্শন তো 30,000 টাকা ছিল, তো আমি 30,000 টাকায় দায়িত্ব নিচ্ছি, বাকি 60,000 টাকা তুমি হচ্ছে তাদের সম্পত্তি থেকে নিয়ে নাও। তো এখানে দুইটাই হবে। এখন সি হতে পারে যে সে পুরোটাই হচ্ছে 90,000 টাকা যদি দিকে দিয়ে দেয়, তাহলে বাকি যে 60,000 টাকা সেটা ওই এ আর বি এর সম্পত্তি থেকে সি হচ্ছে রিপেমেন্ট করে নিতে পারবে বা কালেক্ট করে নিতে পারবে। তবে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে এই ক্ষেত্রে একজন হচ্ছে পুরোটা দায়িত্ব নেয় না। তো একজন যেহেতু পুরোটা দায়িত্ব নেয় না, যে বেঁচে আছে সে তার অংশেরই দায়িত্ব নেয়। আর যারা মারা গেছে তার সম্পত্তি থেকে ওই যার কাছ থেকে লোন নেওয়া হয়েছে সে ওই সম্পত্তি বিক্রি করে তার লোনটা আদায় করার অধিকার তার কাছে চলে আসে। তো আইনে যেগুলো বলা হয় বা আইনে যেগুলো আসে সেগুলো হচ্ছে নর্মাল সার্কামস্টেন্সেস যেটা আসে বা নর্মাল সার্কামস্টেন্সেস যেটা থাকে সেটা নিয়ে হচ্ছে বিভিন্ন আইন প্রতিষ্ঠিত করা হয়। তো সাধারণভাবে দেখা গেছে যেটা সেটা হচ্ছে যে যে বেঁচে থাকে তার পোর্শন যদি ফিক্স করা থাকে 90,000 টাকার মধ্যে, অবশ্যই ফিক্স করা আছে, কারণ এবিসি তিনজন মিলে 90,000 টাকা নিয়েছে যখন, তখন এই কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে যে কার পোর্শন কতটুকু, কার কার দায়িত্ব কতটুকু পর্যন্ত। তো যে বেঁচে আছে সে কিন্তু ওইটুকুই কিন্তু দায়িত্ব নেয়। এবং সাধারণত যেহেতু এখানে স্পেসিফাই করা আছে তার কিন্তু সুযোগও নাই যে আমি 30,000 টাকা দায়িত্ব নিয়েছি, আমি পুরো 90,000 টাকার তাকে পেমেন্ট করে বাকি হচ্ছে ওই এআরবি অ্যাসেট থেকে হচ্ছে নিয়ে নিলাম। এইটা কিন্তু যদি কন্ট্রাক্টে লেখা না থাকে তাহলে কিন্তু এই সুযোগটা সে পাবে না। কিন্তু কন্ট্রাক্টে লেখা না থাকলেও ডি মানে যে লোনটা দিয়েছে সে কিন্তু অটোমেটিক্যালি ওই এআরবি এর সম্পত্তির উপর তার অধিকারটা চলে আসে। এখানে হচ্ছে পার্থক্য যে যদি এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টে লেখা নাও থাকে তাহলেও যে লোন দিয়েছে তার অধিকার তৈরি হয়ে যায় যারা মারা গিয়েছে তাদের সম্পত্তির উপরে। আর আপনি যেটা বললেন যে সি যদি পুরাটা দিয়ে দেয় তাহলে সে নিজের ইচ্ছাতে দিতে পারে, কিন্তু সে যদি আবার ওই কন্ট্রাক্টে যদি বলা না থাকে যে একজন যদি পুরাটা দিয়ে দেয় তাহলে কিভাবে সে বাকি টাকাটা হচ্ছে রিকভার করবে, সেটা যদি বলা না থাকে তাহলে কিন্তু সে ওই মানে দয়া করে যে বাকি 60,000ও দিয়ে দিছে সেটা কিন্তু সে রিকভার করতে পারবে না। ঠিক আছে। তো যদি হচ্ছে একজন কেউ পুরোটা দিয়ে দেয় তাহলে বাকি পোর্শনটুকু সে কিভাবে রিকভার করবে এটা সুস্পষ্ট ভাবে কন্ট্রাক্টে লেখা থাকতে হবে। কিন্তু এখানে ডি মানে যে লোনটা দিয়েছে তার অটোমেটিক একটা রাইটস ক্রিয়েট হয়ে যায় যারা মারা গেছে তার সম্পত্তির উপর। এইটাই কিন্তু পার্থক্য এখানে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন মানে পারফরমেন্সের পার্টির কথা আমরা দেখলাম, মানে কে পারফর্ম করবে, কে করবে, কে কার কোন দায়িত্ব সেটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন তার এর পরের স্টেজে যেটা আসবে সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্টের এই যে পারফরমেন্স এটা একটা সময় থাকে, মানে এটা তো আনলিমিটেড সময়ের জন্য তো একটা কিছু চলতে পারে না। তো এখন এইখানে
যখন একটা কন্ট্রাক্ট করা হয় তখন সাধারণত সেখানে টাইমটা মেনশন করা থাকে, যে আমি ওই যে বললাম যে একটা অফার যখন দেওয়া হয় তখন বলা থাকে যে কত সময়ের মধ্যে এটা করতে হবে, টাইম, পার্সন সবকিছু স্পেসিফাই করে দিলেই হচ্ছে সেটা অফার হয়। কিন্তু এখানে আইনের একটা মানে গ্যাপ আছে, সেটা হচ্ছে যে অনেক সময় যদি এমন একটা সিচুয়েশন হয় যে কোনো টাইম মেনশন করা থাকে না, তখন কিন্তু সেখানে একটা রিজনেবল টাইম ধরে নেওয়া হয়। যে ধরেন দুইজন ব্যক্তির মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং, সেখানে কোনো স্পেসিফিক টাইম তারা লেখে নাই, কারণ সেখানে টাইম লেখাটা সম্ভব ছিল না। তো যেখানে এরকম কোনো টাইম মেনশন করা নাই, সেখানে একটা রিজনেবল টাইম কিন্তু মানে ধরতে হয়, রিজনেবল টাইম কিন্তু কনসিডার করতে হয়। তো এই রিজনেবল টাইম কি হবে, এইটা নিয়ে কিন্তু হচ্ছে অনেক আলোচনা বা সমালোচনা বা হচ্ছে ডিসকাশন হতে পারে। আচ্ছা, সম্ভবত আমার যেটা মনে পড়ে, যেহেতু এটা গ্যাপ হয়ে গেছে 2 সপ্তাহ, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে রিজনেবল টাইম কোনটা হবে। রিজনেবল টাইম ধরেন এই যে আমরা আপনারা যারা সবাই তো সেফ ফার্মে আছি, অবশ্যই দেখবেন যে সেফ ফার্ম থেকে ধরেন টেন্ডার সাবমিশন করা হয় যে এইটার অডিটের জন্য, এই সরকারি প্রতিষ্ঠানের অডিটের জন্য। তো বলা হয় যে ওই প্রতিষ্ঠান থেকে হচ্ছে টিওআর মানে টার্মস অফ রেফারেন্স কালেক্ট করে নিয়ে আসতে হবে। সেই টার্মস অফ রেফারেন্স ধরে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বানাতে হবে বা প্রপোজাল বানাতে হবে। সেই প্রপোজালটা এই অক্টোবরের 10 তারিখের মধ্যে তাদের অফিস থেকে জমা দিয়ে আসতে হবে। এখন এই অক্টোবরের 10 তারিখ যে বলছে, এইটার আহ, এটা একটা কিন্তু মানে টাইম কিন্তু বলে দেওয়া আছে, কিন্তু অক্টোবরের 10 তারিখ কি মানে রাত 12টা পর্যন্ত কিন্তু অক্টোবরের 10 তারিখ থাকে, মানে অক্টোবরের 10 তারিখ 11টা 59 পর্যন্ত কিন্তু থাকে। কিন্তু এখানে বুঝতে হবে যে এটা কিন্তু রিজনেবল না। অক্টোবরের 10 তারিখ আমাকেও প্রপোজালটা জমা দিয়ে আসতে হবে, মানে ওই অফিস আওয়ারের মধ্যে হচ্ছে জমা দিয়ে আসতে হবে, এবং অফিস আওয়ারটা হচ্ছে এখানে রিজনেবল টাইম। তো যেখানে আহ এই যেখানে এই টাইপের ইস্যুস থাকে যে যে অফিস একটা সময় পর্যন্ত খোলা বা বন্ধের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু রিজনেবল টাইম ওই অফিস আওয়ার পর্যন্ত ধরা হয়। তো এখানে যখন একটা কন্ট্রাক্ট হয় তখন একটা টাইম মেনশন করা থাকলে তো ভালোই, মানে একদম সবকিছু 100% স্পেসিফিক করে দিলে তো সেখানে কোনো ঝামেলাই নাই, কোনো ডিসকাশনের জায়গায় নেই। কিন্তু যেখানে একটা মানে টেন্টেটিভ একটা আছে বা একদম টাইম মানে ঘন্টা মিনিট ধরে স্পেসিফাই করা নাই, জাস্ট একটা ডেট বলা আছে বা একটা ডেটও বলা নাই, সেখানে একটা রিজনেবল টাইম আমাকে ধরে নিতে হয়, বা রিজনেবল টাইম হচ্ছে আমাকে ভেবে নিতে হয়, বা রিজনেবল টাইম কনসিডার করে নিতে হয়। এই রিজনেবল টাইম একটা জাজমেন্টাল জিনিস। এইটা হতে পারে একটা অফিস আওয়ার, এইটা হতে পারে যার কাছে যাচ্ছি তার অ্যাভেলেবিলিটি সময়টুকু পর্যন্ত, এটা হতে পারে যে যখন একটা প্রোডাক্ট ডেলিভারির কথা বলছি, সে প্রোডাক্টের কতদিনের মধ্যে সেটা পাঠালে সেটা পচন ধরবে না, সেটা টাটকা থাকবে, এই রকম ব্যাপারগুলোকেই বলা হয় রিজনেবল টাইম। তো এখন ধরেন এই যে আমি যে এক্সাম্পলটার কথা বললাম, যে আমরা আমরা কিন্তু আছি মানে কন্ট্রাক্টের পারফরমেন্স করা বা না করা নিয়ে, যে আহ, যখন একটা কন্ট্রাক্ট করা হয় তখন কি ঘটনা ঘটলে বলা হবে যে তুমি তোমার কাজটা করেছো, কি ঘটনা ঘটলে বলা হবে তুমি তোমার কাজটা করো নাই। তো এখানে যে এক্সাম্পলটা আমি দিয়েছি যে ধরেন একজনকে হচ্ছে এই মানে কিছু প্রোডাক্ট ডেলিভারি করার কথা ছিল ধরেন একটা ডেটে। তো একটা ওয়্যার হাউসে পৌঁছে দেওয়ার কথা ছিল। তো সেই জানে যে ওয়্যার হাউসটা সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যেটা সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমি যদি রাত 10টার সময় নিয়ে যাই, তো আহ, সেখানে কিন্তু আমি আমার কাজটা মানে আমি আমার যে ডেলিভারি দেওয়ার যে পারফরমেন্স সেটা আমি করলাম, কিন্তু আসলে কিন্তু আমি করলাম না। কারণটা কি? কারণ হচ্ছে আমার যে সময়ের মধ্যে সেটা পারফর্ম করার কথা ছিল সেই সময়ের মধ্যে যেটা আমি পারফর্ম করি নাই, তার মানে এটা কিন্তু আমার নন পারফরমেন্স হিসেবে গণ্য করা হবে। এবং এটা আমার নন পারফরমেন্স হিসেবে গণ্য করা হবে বলেই বাকি যে অপোনেন্ট সে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সে কিন্তু আমার এগেনস্টে আইনের কাছে যদি যায়, তাহলে কিন্তু তার সপক্ষে মানে তার পক্ষে কিন্তু মানে সমস্ত রায় বা যে জাজমেন্ট হবে সেটা কিন্তু তার পক্ষেই যাবে। তো এখানে এই রিজনেবল টাইম নিয়ে আপনাদের মানে পরীক্ষাতে প্রশ্ন আসে, তো প্রশ্ন যখন আসবে তখন আপনারা এই টাইপের সিচুয়েশন গুলাকে আপনারা একটু চিন্তা করবেন যে রিজনেবল টাইম কি হতে পারে। একটা বিভিন্ন কেসে এক একটা রিজনেবল টাইম হবে, যেমন অফিসের জন্য অফিস আওয়ার, কারো কাছে পৌঁছানোর জন্য তার অ্যাভেলেবিলিটি সময়টা, তারপরে হচ্ছে ধরেন সিজনাল ফ্রুটস ডেলিভারি দেওয়ার একটা সময়,
তো সিজনাল ফ্রুটস ডেলিভারি দেওয়ার একটা সময় থাকে, এটা আমি অনেক দিন পর্যন্ত আমি এটাকে ফেলে রাখতে পারি না। যেটা পচনশীল সেটা দেখতে হয় যে কতদিনের মধ্যে পচে যাবে, তার আগেই ডেলিভারি করা। আহ, এই টাইপের ব্যাপারটা হচ্ছে মানে পারফরমেন্স নন পারফরমেন্স। যেমন আপনারা যারা লিস্টেড কোম্পানির অডিট করে থাকেন, আপনারা জানেন যে লিস্টেড কোম্পানি অডিট 30শে অক্টোবরের মধ্যে হচ্ছে শেষ করতে হয়। তো এখন এটা অবশ্য মানে খুব একটা যায় না এটার সাথে, কারণ অডিটটা তো দুই পক্ষের মধ্যেই চলে এবং সেটা একে অপরকে দিয়ে 30শে অক্টোবরের মধ্যেই হচ্ছে শেষ করিয়ে নেয়। তো শেষ না করে নিলে সেটার আবার অন্যরকম ব্যাপার হয়। তো একজন ধরেন অডিট রিপোর্ট দিল 30শে অক্টোবর পার করে, তো 30শে অক্টোবর পার করে অডিট রিপোর্ট দিল। এখন আহ, যার কোম্পানি, যে কোম্পানির অডিটটা করা হয়েছে সে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অডিটরের ডিলেতে বা অডিটরের এখানে অডিট রিপোর্ট দিয়েছে ঠিকই, মানে অডিট রিপোর্ট দেওয়াটা হচ্ছে অডিটরের পারফরমেন্সটা ছিল, কিন্তু সে যেহেতু 30শে 31শে অক্টোবরের মধ্যে দিতে পারেনি, তার মানে ধরা হবে সে হচ্ছে তার পারফরমেন্সটা ঠিকঠাক ভাবে করতে পারেনি। তো এইটার জন্য যদি কোনো কম্পেনসেশন আসে বা কম্পেনসেশন তৈরি হয়, বা তার এই যে একটা ক্ষতি হলো, তার একটা সময়ের বাইরে চলে গেল, তখন কিন্তু কোম্পানি যদি চায়, মানে ধরেন বিসেকের কাছে তারা হচ্ছে অ্যাপ্লাই করলো যে অডিটরের জন্য আমার দেরি হয়েছে, আমাকে মাফ করে দেওয়া হোক, তখন কিন্তু বিসেকের রায়টা ওই কোম্পানির পক্ষেই যাবে, যদি কোম্পানি প্রমাণ করতে পারে অডিটরই দেরি করে হচ্ছে অডিট রিপোর্টটা দিয়েছে। তো এটা হচ্ছে, আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, এটা মানে সাধারণত হয় না, কখনই হয় না। কারণ অডিট বা এই সার্ভিস গুলো তো আসলে দুই পক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই এবং মিউচুয়াল কমিউনিকেশনেই হয়ে থাকে। কাজেই আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে রিজনেবল টাইম বলতে আসলে কি বোঝানো হয়। রিজনেবল টাইম বলতে একটা নির্দিষ্ট সময় যেটা সিচুয়েশন টু সিচুয়েশন, সার্কামস্টেন্সেস টু সার্কামস্টেন্সেস এটা ভ্যারি করে, এবং আপনাদের যখন এই প্রশ্ন আসবে এটা নিয়ে, তখন আপনারা চিন্তা করবেন যে ওই স্পেসিফিক সিচুয়েশন বা ওই স্পেসিফিক সার্কামস্টেন্সেসে রিজনেবল বা নর্মাল টাইম কি হতে কি হওয়ার কথা এবং আসলে কি হয়েছে। তো এটাই হচ্ছে রিজনেবল টাইমের একটা ব্যাপার। তো রিজনেবল টাইমের মধ্যে যদি কন্ট্রাক্টের কাজটা বা যার কাজ যেটা করা দরকার সেটা যদি কেউ করে, তাহলে বলা যাবে যে কন্ট্রাক্টটা পারফর্ম হয়েছে। আর রিজনেবল টাইমের মধ্যে যদি করতে না পারে, তাহলে বলতে হবে কন্ট্রাক্টটা পারফর্ম হয়নি। এবং যেহেতু পারফর্ম হয়নি, সেহেতু অপোনেন্ট বা অপোজিট পার্টি সে হচ্ছে আইনের আশ্রয় নিয়ে ক্ষতিপূরণের জন্য কিন্তু আইনের আশ্রয় নিতে পারবে বা ক্ষতিপূরণ চাইতে পারবে। আচ্ছা, এখন এই পারফরমেন্সের মধ্যে আবার কিছু ধরেন এমন থাকলো যে দুইটা পার্টির মধ্যে আহ, একটা পার্টির কিছু একটা করার পরেই হচ্ছে বাকি পার্টি তার পারফরমেন্সটা করবে, এরকম যদি কোনো ব্যাপার থাকে, যে ধরেন ইনস্টলমেন্টের ব্যাপারে ধরেন যে একজন হচ্ছে ধরেন একটা গাড়ি কিনবে, একটা গাড়ি কোম্পানির কাছ থেকে গাড়ি কেনার কন্ট্রাক্ট করলো। তো গাড়িটা তার কাছে দেওয়া হবে কখন? গাড়িটা তার কাছে দেওয়া হবে যখন সে একটা ডাউন পেমেন্ট করবে। তো ডাউন পেমেন্ট করার পরে কিন্তু গাড়িটা তার কাছে দেওয়া হবে, এবং গাড়িটার বাকি টাকাটা সে হচ্ছে ইনস্টলমেন্টে কিন্তু দিতে থাকবে। তো এখানে গাড়ি যে বিক্রি করছে তার পারফরমেন্সটা হচ্ছে গাড়িটা ডেলিভারি দেওয়া, আর যে গাড়িটা কিনছে তার পারফরমেন্সটা হচ্ছে মানে ইনিশিয়াল পারফরমেন্সটা হচ্ছে ডাউন পেমেন্ট করা। মানে তার পারফরমেন্সটা হচ্ছে পেমেন্ট করা, কিন্তু ইনিশিয়াল পারফরমেন্সটা হচ্ছে ডাউন পেমেন্ট করা। তো এখানে যার ডাউন পেমেন্টটা করার কথা ছিল সে যদি ডাউন পেমেন্ট না করে, তাহলে কিন্তু ওই যে গাড়ির যে মালিক বা গাড়ির যে সেলার, তার কিন্তু সে যদি গাড়ি ডেলিভারি না দেয়, এইটা কিন্তু তার নন পারফরমেন্স হিসেবে গণ্য হবে না। কারণ কথা ছিল যে প্রথমে একটা ডাউন পেমেন্ট হবে, তারপরেই হচ্ছে গাড়িটা ডেলিভারি হবে। তো এখন ডাউন পেমেন্ট যদি সে না করে যে গাড়িটা কিনছে, তাহলে কিন্তু যে গাড়ি বিক্রি করছে তার কিন্তু গাড়ি ডেলিভারি যদি সে না করে, তাহলে কিন্তু তার এগেনস্টে ওই গাড়ির ক্রেতা সে কিন্তু মামলা করতে পারবে না বা আইনে কোনো আশ্রয় নিতে পারবে না। আবার হচ্ছে ধরেন আহ একজন আরেকজনের সাথে একটা ওই গুডস ডেলিভারি কন্ট্যাক্ট করলো যে গুডসটা তার কাছে পৌঁছে দেওয়া হবে। পৌঁছে পৌঁছে দেওয়ার পর সে হচ্ছে টাকাটা পাবে। তো এখন কথা ছিল যে গুডসটা কোথায় পৌঁছানো হবে, সে লোকেশনটা তাকে শেয়ার করে দিতে হবে। লোকেশন শেয়ার করে দিলে তার তবেই হচ্ছে গুডসটা তার কাছে পৌঁছানো যাবে। এখন যে হচ্ছে গুডসটা ডেলিভারি দেবে তার কাছে মানে অপোনেন্ট বা অপোজিট পার্টি কোনো লোকেশন শেয়ার করে নাই। তো লোকেশন যদি শেয়ার না করে, তাহলে কিন্তু যার গুডসটা ডেলিভারি করার কথা সে যদি গুডসটা না পাঠায় বা ওই প্রোডাক্টটা না পাঠায়, এইটা কিন্তু তার নন পারফরমেন্স হিসেবে গণ্য হবে না। কারণ এখানে অপোনেন্ট পার্টির একটা
একটা হচ্ছে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব সে পালন করে না। তো এইখানে আপনারা এই যে আহ, এটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল প্রমিস, মানে একটা প্রমিসের এগেনস্টে আরেকটা প্রমিস, যে আমি তোমাকে গুডসটা ডেলিভারি দেবো, কিন্তু তুমি আগে একটা লোকেশন শেয়ার করো। আমি তোমাকে গাড়িটা ডেলিভারি দিয়ে দেবো, কিন্তু তুমি আগে আগে একটা ডাউন পেমেন্ট করো। তো আপনারা যখন এই পারফরমেন্স এর বিষয়টা আসবে, তখন যে কেসটা দেওয়া হবে, যেখান থেকে আপনাদের প্রশ্নটা আসবে, সেখানে আপনারা ভালো করে পড়ে নিবেন যে এখানে যার কাজ পারফর্ম করার কথা, মানে যার যেটা পারফর্ম করার কথা, তাকে সেটা পারফর্ম করতে গেলে অপোজিট যে পার্টি, তার কোনো এখানে কিছু করার কথা ছিল কিনা। যদি তার কিছু করার কথা থেকে থাকে, তবেই, যদি মানে বাকি পার্টি তার কাজটা না করে, তবেই সেটা নন পারফরমেন্স হিসেবে গণ্য হবে। আর যখন নন পারফরমেন্স হিসেবে গণ্য হবে, তখনই হচ্ছে অপোজিট পার্টি তার এগেনস্টে ক্ষতিপূরণের জন্য আইনের আশ্রয় নিতে পারবে। আচ্ছা, এই যেটা আমরা পড়লাম, এইটাকে আরেকটা টপিকে বলা যায়, সেটা হচ্ছে অর্ডার অফ পারফরমেন্স। মানে একটা কন্ট্রাক্টের কে কখন কোন কাজটা করবে, সেটা হচ্ছে একটা অর্ডার থাকে, মানে কে আগে করবে কে পরে করবে। তো এখানে যদি কোনো রিসিপ্রোকাল কিছু না থাকে, মানে তুমি লোকেশন দাও, তারপর আমি প্রোডাক্টটা পাঠাচ্ছি, তারপরে হচ্ছে পেমেন্টটা হবে, এই যে একটা অর্ডার, কিন্তু এখানে প্রথমে লোকেশন দিতে হবে, তারপরে হচ্ছে ডেলিভারিটা হবে, তারপরে পেমেন্ট করবে। আহ, প্রথমে হচ্ছে ডাউন পেমেন্ট দেওয়া হবে, তারপর গাড়ি ডেলিভারি হবে, তারপর হচ্ছে বাকি পেমেন্টের ইনস্টলমেন্টে করা হবে। তো এই যে অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু যেটা লজিক্যালি হওয়া উচিত, সেটা কিন্তু এখানে করতে হবে। তো এখানে ধরেন ওই একই কথাই আসে, যে রিসিপ্রোকাল প্রমিস বলেন বা হচ্ছে অর্ডার অফ পারফরমেন্স বলেন, দুইটার জন্য একই হচ্ছে মানে এক্সাম্পল, যে আহ, যখন কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করে, তখন এখানে একজন ব্যক্তির যদি একটা শুরুতে একটা কিছু করার কথা থাকে, তখন সেই কাজটা বা সেই ব্যাপারটা ঘটার আগে কিন্তু অপরপক্ষ তার পারফরমেন্সটা করতে বাধ্য না। তো আপনারা যখন আহ, একটা একটা কেস করবেন, যে একটা ঘটনা আসবে, সেখানে বলবে যে এখানে কি নন পারফরমেন্স হয়েছে নাকি কার পারফর্ম করার কথা, তখন আপনারা পড়বেন বা পড়ে দেখবেন সেখানে কার কোন কাজটা কখন করার কথা ছিল, মানে সেটা হচ্ছে অর্ডার অফ পারফরমেন্স। তো সেই কাজটা যখন সে প্রথমে করবে, তারপরেই কিন্তু অপোজিট পার্টি পারফরমেন্স করা বা না করার প্রশ্ন কিন্তু চলে আসে। তো এখানে ওই যে সেম সেম টাইপের সিচুয়েশন, যে আহ, একটা প্রোডাক্ট যখন পাঠানো হবে কারো কাছে, তার আগে তাকে একটা সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটি দেওয়ার পরেই হচ্ছে প্রোডাক্টটা তার কাছে যাবে, এবং তারপর হচ্ছে বাকি পেমেন্টটা করা হবে। তো এখানে প্রথমে হচ্ছে সিকিউরিটি দেওয়া, তারপরে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি, তারপর হচ্ছে পেমেন্টটা। তো আহ, এখানে যখন প্রশ্ন আসে আপনাদের, তখন হচ্ছে একটা কেস দিয়ে দেয়, সেই কেসের মধ্যে বলা হয় যে এখানে যে এই প্রোডাক্ট সে ডেলিভারি করলো না, এটা তো তার নন পারফরমেন্স হলো, এটার জন্য বাকি পার্টি বা অপোজিট পার্টি সে কোনো কম্পেনসেশন পাবে কিনা। তখন আপনারা দেখবেন যে না, সে যে পারফরমেন্সটা করলো না, এটা কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে সে যার সাথে কন্ট্যাক্ট করেছে, তার একটা কাজ করার কথা ছিল, যে একটা সিকিউরিটি দেওয়া, একটা ডাউন পেমেন্ট করা। তো সেটা যেহেতু করে নাই, কাজেই বাকি পার্টি বা যে পারফরমেন্সটা করে নাই, তার এখানে আসলে কোনো দায় দায়িত্ব নাই, তার এখানে আসলে কোনো মানে আইনের আশ্রয় নিয়ে তার কোনো ক্ষতি করা যাবে না, বা তার এগেনস্টে কম্পেনসেশন আদায় করা যাবে না, কারণ অপোজিট পার্টির একটা কাজ করার কথা ছিল, সে সেটা করে নাই। তো এটাই হচ্ছে অর্ডার অফ পারফরমেন্স। এবং এখান থেকে আপনাদের প্রশ্ন আসে যে পারফরমেন্স হলো কি হলো না, কে কখন কি কাজ করবে, এইটা নিয়ে কিন্তু এমসিকিউতে আপনাদের প্রশ্ন আসছে। আচ্ছা, একটা কন্ট্রাক্ট, মানে একটা কন্ট্রাক্টের যে ঘটনা বা যেটার জন্য কন্ট্রাক্টটা করা হয়েছে, সেটা যদি একটা পার্টি এই কন্ট্রাক্টটা মানে ইমপ্লিমেন্ট হতে বাধা দেয়, যে ধরেন দুইজন একটা কাজের জন্য একটা কন্ট্রাক্ট করেছে, তো মাঝখানে একজন হচ্ছে বেঁকে বসলো, যে না এটা হচ্ছে করব না। তো তখন কি হবে? তখন কিন্তু মানে যে বেঁকে বসলো বা যে না করলো, তার অপোজিট যে পার্টি, তার মতামতে এটা কিন্তু ভয়েটেবল হতে পারে,
যে ঠিক আছে, যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল আছে যে এ আর বি, ধরেন এ বি কে একটা কাজ করে দেবে, তার এগেনস্টে বি এ কে ধরেন 5,000 টাকা দেবে। তো এখন এ হচ্ছে বি কে কাজ করে দেবে, সেটার জন্য 5,000 টাকা পাবে। এটার জন্য এ কি হবে, এ একটা প্ল্যান করবে, তার তার একটা সময় সে দেবে। তো দেখা গেল যে কয়দিন সে প্ল্যান করার পর বা কয়দিন যাওয়ার পর বি হচ্ছে বললো যে না, আমার এখন কাজটা করা লাগবে না। তো এখন এটার এটার জন্য কি হবে, এটার জন্য এ কিন্তু তার একটা সময় গিয়েছে, তার একটা প্ল্যানিং চলছিল, সে কিন্তু বিয়ের কাজটা করবে বলে সে অন্য কোনো কাজে কিন্তু হাত দেয়নি। তো এখানে কিন্তু এর একটা ক্ষতির হয়েছে, অবশ্যই হয়েছে। তো এখন এর যদি চায় তাহলেই শুধুমাত্র এই কন্ট্রাক্টটা হচ্ছে বাতিল বলে গণ্য হবে, মানে বাতিল হতে পারে। যে আমি বি হচ্ছে বললো যে কয়দিন পরে বললো যে আমি এখন এটা চাচ্ছি না, এটা দরকার নেই, এই বির মুখের কথায় এই কন্ট্রাক্টটা বাতিল হবে না। বাতিল হবে কার মুখের কথায় বা কার ওপিনিয়নে, সেটা হচ্ছে ওই এর ওপিনিয়নে, যার ক্ষতিটা হলো। সে যদি বলে যে না ঠিক আছে, সে যেহেতু চাচ্ছে না, আমি এটা বাতিল তাহলে করে দিচ্ছি, আমি আর কাজটা করবো না, কিন্তু এই যে কয়দিন আমার যে একটা শ্রম দিতে হয়েছে, একটা প্ল্যানিং করতে হয়েছে, তাকে কাজটা করব বলে আমি যে অন্য কাজে হাত দিই নেই, এই জন্য আমাকে হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে। এটা এটা বেশি হয় হচ্ছে মানে সিনেমার ক্ষেত্রে, হিরো হিরোইনদের ক্ষেত্রে, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে, যে ধরেন একজন প্রডিউসার একজন অ্যাক্টরকে একটা নাটক করার জন্য কন্ট্যাক্ট করেছে। তো সেই নাটকটা শুরু হবে ধরেন 7 দিন পরে। তো সেই 7 দিন পরে তার একটা শিডিউল দেওয়া আছে। তো এখন ধরেন ওই প্রডিউসারকে ওই একটা শিডিউল দিয়েছে বলে কিন্তু অন্য কোনো ডিরেক্টর বা প্রডিউসার কিন্তু শিডিউলটা দেয়নি। তো যেহেতু দেয় নাই, এখন যদি পরে ওই ডিরেক্টর বা প্রডিউসার বলে যে না, আমার নাটকটা এখন হবে না, আমরা করবো না এখন, তাহলে কিন্তু সে ওই করবো না বলে কিন্তু পার পেয়ে যেতে পারবে না। কারণ যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাকে শিডিউলটা দিয়েছিল, তার একটা ক্ষতি হয়েছে, একটা অপরচুনিটি কস্ট হয়েছে। তো আহ, তার কিন্তু এখানে এখানে একটা ক্ষতিপূরণ পাওয়ার কিন্তু অধিকার ক্রিয়েট হচ্ছে। তো এইটাকে বলা হয় যে যদি কন্ট্রাক্ট বাতিল হয় বা বাতিল করতে চায় কেউ, তাহলে কার কি লায়াবিলিটি চলে আসে বা কার কি অধিকার চলে আসে, এইটাই হচ্ছে এই সেকশনে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানেও মানে প্রায় সেম জিনিস, ওই রিসিপ্রোকাল প্রমিসের কথা, মানে এখানে আপনারা যখন ম্যানুয়ালটা পড়বেন তখন দেখবেন যে কিছু কিছু জায়গায় কাছাকাছি সিমিলার জিনিস হচ্ছে বারবার আলোচনা করা হয়েছে, কারণ ওই আইনের মধ্যে তো আসলে অনেক মানে ফাঁক ফোকর থাকে, সেই ফাঁক ফোকর পূরণ করার জন্যই সিমিলার টাইপের কথাবার্তা বা সিমিলার টাইপের টপিক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে আলোচনা করা হয়েছে। তো এখানে সেম ওই রিসিপ্রোকাল প্রমিসের কথা চলে আসে, আবারও এখানে আছে যে একটা অন্য একটা এক্সাম্পল দিয়ে রিসিপ্রোকাল প্রমিসের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা জাহাজে করে একটা দেশে হচ্ছে কিছু প্রোডাক্ট পাঠানোর জন্য দুইজন হচ্ছে কন্ট্যাক্ট করেছে। তো এখন কন্ট্যাক্টটা করা হয়েছে কি যে আমি হচ্ছে জাহাজে করে তোমার প্রোডাক্টটা ওই দেশে পাঠিয়ে দিলাম, তুমি আমাকে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে এইটার পেমেন্টটা করে দেবে। তো এখানে এই কন্ট্রাক্টটা তার হয়েছে আর কি, যে ধরেন শিপের মালিক হচ্ছে কন্ট্রাক্টটা করেছে যে ওই তার জাহাজে করে অন্যজনের একটা প্রোডাক্ট একটা দেশে হচ্ছে পাঠানো হবে। তো শিপের মালিক হচ্ছে পাঠানো শুরু করছে। এখন কথা ছিল এটা পৌঁছাতে পৌঁছাতে তো ধরেন 15 থেকে 20 দিন লাগবে। তো 1 সপ্তাহের মধ্যে তাকে ওই শিপের ভাড়াটা হচ্ছে পেমেন্ট করে দিতে হবে। তো এখন শিপের ভাড়া সে এক সপ্তাহের মধ্যে পায়নি বা পেমেন্ট করেনি। এইখানে কিন্তু তার কোনো দায় দায়িত্ব থাকলো না ওই 15 থেকে 20 দিনের মধ্যে বা ওই দেশে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার। কারণ ওই পেমেন্টটা কিন্তু সে হচ্ছে পায়নি। তো এখন আপনাদের যদি এই টাইপের মানে প্রশ্ন আসে, তখন এই যে ধরেন শিপের যে মালিক সে কি করবে, সে কিন্তু ইচ্ছা করলে সেই জাহাজটা আবার তার দিকে ঘুরে নিয়ে আসতে পারে। যে আমি যেহেতু 1 সপ্তাহের মধ্যে পেমেন্টটা পাইনি, আমি জাহাজটা আর ওই দেশে নেব না। হয়তো ওই দেশে নেওয়ার পর তারপরে হয়তো পেমেন্টটা পেতে পারি বা হচ্ছে 2 দিন দেরি হতে পারে, সেটা কিন্তু হতেই পারতো। কিন্তু এখানে যেটা কথাই ছিল যে জাহাজটা ওই দেশে যেতে 15-20 দিন লাগবে বা যতদিনই লাগুক না কেন, ওই জাহাজের ভাড়াটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। তো যেহেতু 1 সপ্তাহ চলে গেছে এবং তার মধ্যে ভাড়াটা পায়নি সেই জাহাজের মালিক, তো সে কিন্তু বাধ্য না সেই জাহাজটা নিয়ে ওই দেশে ওই প্রোডাক্টটা নিয়ে পৌঁছে দেওয়ার। সে কিন্তু চাইলে এই জাহাজটা কিন্তু এই দেশে আবার ফেরত নিয়ে আসতে পারে।
তো এখন যেহেতু জাহাজটা ফেরত সে ধরে নিয়ে আসতেছে, এবং যার প্রোডাক্ট ওখানে আছে, মানে যে জাহাজটা ভাড়া নিয়েছে, সে কিন্তু আহ, ওই জাহাজের মালিকের এগেনস্টে মামলা করতে পারবে না, বা মামলা করলেও তার পক্ষে কিন্তু রায় আসবে না। তো এখানে সিমিলার টাইপের এক্সাম্পল, সিমিলার টাইপের কন্টেন্ট বা সিমিলার টাইপের টপিক হচ্ছে বারবার আসবে। আপনারা আহ, দেখবেন যে এখানে কাছাকাছি জিনিস বিভিন্ন ভাবে বা বিভিন্ন প্রকারে বা বিভিন্ন কনসিডারেশনে বা বিভিন্ন সিচুয়েশনে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে। তো আপনারা জাস্ট থিমটা মাথায় রাখবেন যে আসলে কি হচ্ছে, আমি ওখানে থাকলে কি করতাম, সেটাই কিন্তু এখানে বলা হয় বা বলা হয়েছে। আচ্ছা, এখানে তিনটা খুব মানে ইম্পর্টেন্ট এবং খুব একটু কমপ্লেক্স তিনটা জিনিস এখানে। দেখেন এখানে তিনটা বুলেট পয়েন্ট আছে, যে ইফেক্ট অফ ফেলিওরস টু পারফর্ম এট ফিক্সড টাইম ইন কন্ট্রাক্ট ইন হুইচ টাইম ইজ এসেনশিয়াল, effect of such failure when time is not essential, effect of acceptance of performance at time other than that agreed upon time. আচ্ছা, এখানে তিনটা জিনিস বা তিনটা টপিকের মূল কথা হচ্ছে যে ধরেন যেখানে যে কন্ট্রাক্টের টাইমটা ইম্পর্টেন্ট, মানে এই টাইমের মধ্যে কাজটা করতেই হবে, এই টাইমের মধ্যে কন্ট্রাক্টের পারফরমেন্সটা করতে হবে, সেখানে যদি পারফরমেন্স না করা হয় তাহলে সেটার ইম্প্যাক্ট কি হবে। যেখানে এই টাইমটা খুব বেশি প্রয়োজন না, মানে যে একটা টাইম হলেই হয়, সেখানে ইফেক্ট, সেখানে পারফরমেন্সটা না হওয়ার ইম্প্যাক্টটা কি হতে পারে। আর যেখানে এই টাইমটা ইম্পর্টেন্ট না, সেখানে অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা কি হতে পারে। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। আমরা সরাসরি, আমি এটার জন্য কিছু এক্সাম্পল নিয়েছি, আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে এমন একটা কন্ট্রাক্ট যেখানে একটা ফিক্সড টাইমের মধ্যে পারফরমেন্সটা করতে হবে, সেখানে যদি ফিক্সড টাইমের মধ্যে পারফরমেন্সটা না করা হয় তাহলে সেটার ইম্প্যাক্টটা কি হতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এখন ধরেন এখন ধরেন একজনের বিয়ে হচ্ছে, তো বিয়েটা ধরেন 10th ডিসেম্বর বা একটা 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 ডেট আর কি, ফিক্সড ডেট। বিয়েটা তো অবশ্যই একটা ফিক্সড ডেটে হয়। তো ধরেন 10th অক্টোবর একটা বিয়ের ডেট ঠিক করা হয়েছে, এবং এবং সেই ডেটে যার মানে বিয়ে, তার বাবা, সে হচ্ছে একজন ডেকোরেটরের কাছ থেকে 100টা চেয়ারের অর্ডার দিয়েছে, যে বলে রেখেছে আমার 10ই অক্টোবরে আমার 100টা চেয়ার হচ্ছে লাগবে। তো এখন এখানে কিন্তু টাইমটা কিন্তু ফিক্সড, যে এখানে কিন্তু আমার একদম 10ই অক্টোবরেই হচ্ছে কিন্তু আহ, আমার চেয়ার গুলা লাগবে। তো এখন ধরেন আহ, যে ডেকোরেটর, সে কিন্তু ওই 10ই অক্টোবরের মধ্যে এই 100টা চেয়ার বা যতগুলার জন্য কন্ট্যাক্ট করা হয়েছিল সেটা সে সাপ্লাই করতে পারলো না। এখন সাপ্লাই করতে পারলো না, এখন যেহেতু সাপ্লাই করতে পারলো না, তখন ওই বাবা, মানে যার বিয়ে হচ্ছে তার গার্জিয়ান বা যে কন্ট্রাক্টটা করেছে, তার কি হবে, তার কিন্তু ওই ডেকোরেটরের কাছ থেকে একটা কম্পেনসেশন পাওয়ার কিন্তু অধিকার চলে আসে। এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ধরেন যে ওই ডেকোরেটরের সাথে কন্ট্রাক্টটা করেছিল, তার সম্মতি সাপেক্ষে এই কন্ট্রাক্টটা বাতিল হতে পারে। এবং এইটার জন্য তার যে একটা ড্যামেজ হয়েছে, অবশ্যই যে তাকে তো বিয়ে প্রোগ্রামটা তুলতে হবে। তো তোলার জন্য কি হয়েছে, তোলার জন্য তাকে খুব কম সময়ের নোটিসে ওই চেয়ার গুলো ম্যানেজ করতে হয়েছে, এবং কম সময়ের নোটিসে যেহেতু চেয়ারটা ম্যানেজ করতে হয়েছে, সেহেতু তাকে অবশ্যই একটা হাই প্রাইস দিয়ে ম্যানেজ করতে হয়েছে। তো এখন একটা ফিক্সড টাইমের মধ্যে যদি কোনো কন্ট্রাক্টের একটা কন্ট্রাক্ট করা হয়, এবং সেই ফিক্সড টাইমে যদি সেই কন্ট্রাক্টটা পারফর্ম না করা হয়, তাহলে কিন্তু এখানে অবশ্যই যে ক্ষতিগ্রস্ত পার্টি, তার একটা অধিকার চলে আসে যার সাথে কন্ট্রাক্ট করেছে, মানে যে পারফরমেন্সটা করতে পারলো না, তার কাছ থেকে একটা কম্পেনসেশন আদায় করার এবং কম্পেনসেশন দাবি করার। তো এটা খুবই সিম্পল, মানে একটা ফিক্সড টাইম যেখানে থাকে তার মধ্যে যে কাজটা করতে হবে সেটা করতেই হবে। যদি সেটা না করা যায় তাহলে এটা হচ্ছে একটা নন পারফরমেন্স, এবং এই নন পারফরমেন্সের জন্য যার ক্ষতি হলো সে অবশ্যই বাকি পার্টির কাছ থেকে বা বাকি অপোজিশনের কাছ থেকে একটা কম্পেনসেশন পাওয়ার কিন্তু অধিকার তার তৈরি হয়ে যায়। এটা হচ্ছে যেখানে টাইম ইজ এসেনশিয়াল, মানে ফিক্সড টাইমের মধ্যে কিছু একটা পারফরমেন্স করতে হবে। আচ্ছা, যেখানে হচ্ছে এখন ফিক্সড টাইম থাকে না, যেমন ধরেন কি হতে পারে, একটা বিয়ে তো একটা ফিক্সড ডেটেই হয়। তো এটা বিয়ে না, আরেকটা সিচুয়েশন ধরেন তৈরি হলো যে আহ রাজশাহীর আম, ধরেন আমের সিজনে
বা আম না, ধরেন আম তো একটা সিজনাল হয়, ধরেন চাল, একজনের কাছ থেকে একজন হচ্ছে সে ধান উৎপন্ন করে, সে ধান থেকে হচ্ছে চাল আহ, আহ, সে বিক্রি করে চাল, তার ধান থেকে চাল সে হচ্ছে সাপ্লাই দেয়। তো এখন যার হচ্ছে জমি আছে, ধানের জমি আছে, তো তার কাছে একজন অর্ডার দিল যে আমাকে 10th অক্টোবর, 10th অক্টোবরের মধ্যে আমাকে হচ্ছে 100 মণ চাল হচ্ছে সাপ্লাই দিতে হবে। তো এখন এখানে কিন্তু 10th অক্টোবরের মধ্যে একটা কন্ট্যাক্ট করা হয়েছে ঠিকই, কিন্তু এখানে যদি কিছুদিন এদিক ওদিক হয় তাহলে কিন্তু এটা কোনো সমস্যা কিন্তু নাও হতে পারে। কেন সমস্যা না হতে পারে, যে বিয়ের মতো এটা কিন্তু ফিক্সড ডেট না, বিয়ে তো একটা নির্দিষ্ট ডেটেই হবে, কিন্তু এখানে কি হবে, এখানে হয়তো 10th অক্টোবরের মধ্যে সে চেয়েছিল, কারণ 10th অক্টোবরের মধ্যে তার কিছু অর্ডার ছিল, সে তার কাছ থেকে ডেলিভারিটা নিয়ে সে তাদেরকে যাদের অর্ডার তার কাছে ছিল তাকে হচ্ছে সাপ্লাই দিতে পারতো। তো এখন কি হচ্ছে, এখন ওই ধানের জমির যে মালিক সে কি করলো, সে হচ্ছে কিছু ধান বা কিছু চাল হচ্ছে 10 তারিখের আগে দিল, কিছু হচ্ছে 10 তারিখে পরে দিল। তো এখন আহ, যেগুলা 10 তারিখে পরে দিল সেগুলা কিন্তু যে কন্ট্রাক্টটা করেছে, ওই চাল নেওয়ার কন্ট্রাক্টটা করেছে, সে নিতেও পারে, আবার হচ্ছে বাতিলও করে দিতে পারে। মানে এখানে যেখানে টাইমটা হচ্ছে নেসেসারি না, অত বেশি নেসেসারি না, কোনো ফিক্স না, সেখানে কিন্তু এখানে একটা ফ্লেক্সিবিলিটি থাকে। যে ফ্লেক্সিবিলিটি থাকে কি, যে ওই টাইমের পরে যদি কাজটা হয়, সেইটা যে কন্ট্রাক্টটা করেছে সে অ্যাকসেপ্টও করতে পারে, আবার অ্যাকসেপ্ট নাও করতে পারে। ইভেন যদি সে সেটা অ্যাকসেপ্ট করে তাহলে এটার জন্য তার যেটা কম্পেনসেশন, একটা যে ক্ষতি হলো, যে ধরেন 10 তারিখের মধ্যে তার 100 মণেরই হচ্ছে চাহিদা ছিল, তো ওই 100 মণের চাহিদা যেহেতু ছিল, সে তো সেটা ফুলফিল করতে পারেনি। তো যেহেতু ফুলফিল করতে পারেনি, তাহলে তো তার কি হয়েছে, তার বায়ার চলে গেছে, যে তার কাছ থেকে যে অর্ডার নিয়েছিল সে বলছে ভাই আমার 10 তারিখের মধ্যেই লাগবে, আপনি যদি আমাকে 10 তারিখের মধ্যে না দিতে পারেন তাহলে আমি অন্য একজনের কাছ থেকে নিয়ে নেবো। তাহলে কি হলো, এখানে কিন্তু তার একটা লস হলো, যে তার বায়ার চলে গেল। তো যেহেতু তার বায়ার চলে গেল, তার একটা বিজনেস লস হলো, এটার জন্য সে কিন্তু এখানে কম্পেনসেশন আদায় করার বা দাবি করার কিন্তু অধিকার রাখে। তো এখানে আহ দুইটার মধ্যে পার্থক্য কি, যে ফিক্সড টাইমের মধ্যে যদি কন্ট্রাক্টটা হয়, তাহলে আহ, তাহলে হচ্ছে সেই কন্ট্রাক্টটা যদি পারফর্ম করা না হয় সেটা কিন্তু আসলে বাতিলই হয়ে যায়। কারণ আমার বিয়ের প্রোগ্রাম হচ্ছে 10 তারিখে, তুমি 10 তারিখের মধ্যে যদি আমাকে চেয়ারটা না দিতে পারো, 11 তারিখে নিয়ে তো আমার লাভ নাই। তো সেই জন্য 10 তারিখের মধ্যে ওই জিনিসপত্র আসলে আমার কন্ট্রাক্টটা ভ্যালিড থাকবে, জিনিসপত্র না আসলে আমার কন্ট্রাক্টটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, এবং ইনভ্যালিড বা কন্ট্রাক্টটা ক্যান্সেল হলেও আমার কিন্তু সেখানে ওই ক্ষতিপূরণ পাওয়ার অধিকার কিন্তু থেকেই যায়। আর যেখানে টাইমটা অত বেশি এসেনশিয়াল না, মানে কিছু ফ্লেক্সিবিলিটি থাকে, সেইখানে আসলে কন্ট্রাক্টটা তখনই ক্যান্সেল হয়ে যায় না, কন্ট্রাক্টটা যার মানে যার সমস্যাটা হয়েছে তার মতামত অনুসারে কন্ট্রাক্টটা চলতে পারে, কিন্তু এখানেও কিন্তু তার একটা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটার জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকার কিন্তু তারও কিন্তু এখানে অ্যারাইজ করতে পারে। আচ্ছা, আর যেটা হচ্ছে এখানে তো আমরা দুইটা আহ মানে দুইটা কেস দেখলাম, যে দুইটা কেস দেখলাম হচ্ছে ধরেন সাপ্লাই এর ক্ষেত্রে, যে সাপ্লাই দিতে পারেনি। তো এখন ধরেন উল্টাটা যদি হয়, মানে অপর পক্ষের কথা যদি চিন্তা করি, মানে যে অ্যাকসেপ্ট করছে, এখানে তো আমরা সমস্যা দেখলাম, কি সমস্যা দেখলাম, আগের দুটাতে সমস্যা দেখলাম, যে সাপ্লাই দিচ্ছে তার সমস্যা, মানে ধরেন চাল সাপ্লাই দিচ্ছে, চেয়ার সাপ্লাই দিচ্ছে, তার সমস্যা। তো এখন ধরেন আহ, যে অ্যাকসেপ্ট করবে যে বিষয়টা, তার যদি কোনো ইস্যুস থাকে তখন কি হবে, বা তার এখানে কোনো ইম্প্যাক্ট আছে কিনা। তো তার ইম্প্যাক্টটা হচ্ছে ধরেন এখানে আহ, এই যে আমি যে আগের এক্সাম্পলটার কথাই বললাম, যে 100 মণ চাল সে হচ্ছে 10 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল, তো 10 তারিখের মধ্যে সে দিতে পারেনি। তো 10 তারিখের পরে হচ্ছে বাকিটা নিয়ে আসছে, ধরেন 10 তারিখের মধ্যে 50 মণ নিয়ে আসছে, 10 তারিখের পরে হচ্ছে 50 মণ নিয়ে আসছে। তো এখন যেটা হতে পারে, সে যদি ওই 50 মণ অ্যাকসেপ্ট করে নেয়, মানে কোনো কথাবার্তা ছাড়াই অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কিন্তু ধরে নেওয়া হলো যে সেই কন্ট্রাক্টটা এখনো ভ্যালিড আছে। আর যদি সে চাইতো, তাহলে কিন্তু ওই 50 মণ সে অ্যাকসেপ্ট না করতে পারতো। মানে এখানে অ্যাকসেপ্টরের দিক থেকে একটা ইফেক্টটা আমরা কিন্তু আলোচনা করছি, যে যে অ্যাকসেপ্ট করবে বিষয়টা,
তার ইফেক্ট কি হবে? তার ইফেক্টটা হচ্ছে তার এখানে দুইটাই ফ্লেক্সিবিলিটি আছে। একটা হচ্ছে ওই বাকি 50 মণ অ্যাকসেপ্ট না করা, বাকি 50 মণ অ্যাকসেপ্ট না করে যে আমার তো ভাই 10 তারিখের মধ্যে দরকার ছিল, তুমি দিতে পারো নাই, আমার এখানে বাকি 50 মণ আমি নেবো না, আমি তোমাকে 50 মণই টাকিয়ে দেবো। এই ফ্লেক্সিবিলিটিও তার আছে। আবার হচ্ছে সে যদি এমন হয় যে 10 তারিখের পরে সে 50 মণ নিয়ে আসছে ডেলিভারি, সেও কিছু না বলে 50 মণ নিয়ে রেখে দিছে। তো পরে কিন্তু সে বলতে পারবে না যে 50 মণ তো তুমি আমাকে 10 তারিখের পরে আগে দিতে পারো নাই, আমি হচ্ছে 50 মণে টাকা দেবো না, এটা কিন্তু সে বলতে পারবে না, কারণ সে অলরেডি 50 মণ কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে 10 তারিখের পরে। তো এরকম যদি কিছু হয় তখন কিন্তু ওই এক্সট্রা যে 50 মণ মানে 50-50 বাকি যে 50 মণের যে দাম, সেটা কিন্তু মানে সে ওই আইনের কথা বলে বলতে পারবে না যে তুমি আমাকে 10 তারিখের মধ্যে দিতে পারো না, আমি তোমাকে 50 মণের দাম দেবো না, কারণ সে অলরেডি সেটা অ্যাকসেপ্ট করেছে। তবে এখানে তার একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটা হচ্ছে যে ওই 50 মণের দাম তাকে অবশ্যই দিতে হবে, কিন্তু এই যে ডিলে হলো, এই ডিলেটার জন্য তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতিপূরণ পাওয়ার অধিকার তার কিন্তু তৈরি হয়ে যাবে যে তাকে মালটা ডেলিভারি দিচ্ছে তার উপর। তো এখানে তিনটা সিচুয়েশন, একটা হচ্ছে যেখানে ফিক্সড টাইম, সেখানে কোনো কথাই নাই, ওই ফিক্সড টাইমের মধ্যে কাজ হলে সেটা হচ্ছে ভ্যালিড থাকবে, না হলে সেটা বাতিল। ফিক্সড টাইম না হয়ে যদি সেটা ফ্লেক্সিবল কিছু টাইম হয়, সেখানে হচ্ছে কিছু ফ্লেক্সিবিলিটি থাকবে যে ওই ফ্লেক্সিবল টাইমের পরেও মানে ওই টাইমের পরেও যদি আসে, তাহলেও সেটা হচ্ছে মানে ভ্যালিড হতে পারে, আবার সেটা হচ্ছে বাতিলও হতে পারে। এটা ওই অ্যাকসেপ্টর বা হচ্ছে অফারার দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই ব্যাপারটা কিন্তু হতে পারে। তো এখানে তিনটা একটু আহ, একটু সামান্য কমপ্লেক্স জিনিস আছে, তো এটা আমার মনে হয় যে ম্যানুয়ালে কোনো এক্সাম্পল নাই, আমি আপনাদের জন্য এই তিনটা একটু এক্সাম্পল দিয়ে বা ইলাস্ট্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো আমার মানে স্লাইড গুলোতে আপনারা যখন পড়বেন তখন প্রত্যেকটা টপিক যখন পড়বেন তখন ইলাস্ট্রেশনটা অবশ্যই একদম বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে যে এখানে আসলে কন্ট্রাক্ট একটা একটু বেশ বড়। তো এটার মধ্যে আসলে অনেক খুঁটিনাটি বিষয় আছে। তো যখন আপনার এক্সাম্পল বা ইলাস্ট্রেশন দিয়ে পড়ার চেষ্টা করবেন, তখন দেখবেন যে অনেক কমন সেন্স অ্যাপ্লাই যদি করেন এবং ওই জায়গাটাতে আপনারা যদি নিজেকে কল্পনা করেন, তখন দেখবেন যে অনেক কমপ্লেক্স জিনিসও আপনাদের কাছে সিম্পল হয়ে যাচ্ছে। স্যার একটা আচ্ছা, কোশ্চেন। এইখানে হ্যাঁ বলেন। স্যার ওই যে 100 ব্যাগের জন্য যে তারা এগ্রিড করছিল, 50 ব্যাগ ডেলিভারি দিতে পারছে, 50 ব্যাগ ডেলিভারি দিতে পারে নাই। তো যখন 50 ব্যাগ ডেলিভারি দিছে তখন স্যার যে অ্যাকসেপ্ট করছে সে একটা নোটিশ দিছে, কিন্তু যে ডেলিভারি দেওয়ার কথা ছিল সে যদি এই নোটিশটা না মানে কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি স্যার যে যার ডেলিভারি দেওয়ার কথা ছিল তাকে কম্পেনসেশন দিতে হবে? আচ্ছা, নোটিশ হচ্ছে মানে নোটিশ বলতে সে বলছে যে আমি 10 তারিখের আগে দিতে পারবো না, এটাই তো, এটাই এই নোটিশের কথাই তো বলছেন, তাই তো? না, স্যার যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে যে হ্যাঁ 50 ব্যাগ পাইছে, 100 ব্যাগের জায়গায় 50 ব্যাগ পাইছে, যখন পাইছে হ্যাঁ হ্যাঁ তখনই সে এটা আলোচনা করছে যে আপনি 50 ব্যাগ দিছেন আমাকে, তো হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ আমি হচ্ছে আমাকে কম্পেনসেশন পে করতে হবে। তো তখন স্যার যে ডেলিভারি দিচ্ছে সে যদি হ্যাঁ। কম্পেনসেশনটা দিতে রাজি না হয় তখন কি স্যার তখন মানে কন্ট্রাক্টটা তো ভয়েডেবল হয়ে গেল, তখন কি স্যার এই যে যার মানে যে অ্যাকসেপ্ট করতো সে কি স্যার কম্পেনসেশন পাবে? হ্যাঁ অবশ্যই পাবে, কম্পেনসেশন অবশ্যই পাবে, কারণ এখানে এখানে হচ্ছে আহ, এখানে ধরেন এখানে টাইম একটা বলা থাকলেও সেই টাইমটা কিন্তু এখানে অত বেশি এসেনশিয়াল, ঠিক আছে, কিন্তু ওই ম্যানেজ ডেটের মতো উইডিং সেরিমনির মতো একদম কিন্তু ফিক্সড না। এখানে কিছু ফ্লেক্সিবিলিটি থাকতেই পারে। সে হচ্ছে 10 তারিখে একটা ধরে দিচ্ছে যে 10 তারিখের মধ্যে আমার এই ডিমান্ড থাকতে পারে, আহ, সেই জন্য 10 তারিখের মধ্যে আমার 100 মণ লাগবে। তো 10 তারিখের পরে যদি আসে, তারপরে আমি সেটা নিয়ে ব্যবসা করতে পারবো, কিন্তু আমার সেখানে প্ল্যানিং এ একটু সমস্যা হতে পারে। তো এখানে ধরেন সে যদি কন্ট্যাক্ট করার সময় নোটিশটা দেয় যে না আমি 10 তারিখের মধ্যে তোমাকে 100 মণ দিতে পারবো না, তোমাকে 50 মণ দিতে পারবো, তখন তো এখানে কম্পেনসেশন কোনো বিষয় নাই। কিন্তু সে যদি 100 মণে কন্ট্যাক্ট করে তারপরে যদি হচ্ছে বলে যে আমি 10 তারিখের মধ্যে 50 মণ দিতে পারবো আর বাকিটা হচ্ছে 10 তারিখের পরে দিতে পারবো, তখন কিন্তু অবশ্যই তাকে কম্পেনসেশন মানে দিতে হবে, কারণ সে ওই মানে ওই ওনার কাছ থেকে পুরো 100 মণ পাবে বলেই কিন্তু অন্য আর আর কারো কাছে যায় নাই। তো যেহেতু যায় নাই, তার মানে কি হবে, তার মানে এখানে কিন্তু তার যদি ইনস্ট্যান্ট একটা ডিমান্ড ফুলফিল করার দরকার পড়ে, তখন তো তাকে হাই প্রাইসে মানে কম্পারেটিভলি হাই প্রাইসে কিনে তারপর হচ্ছে মানে অন্যজনকে বিক্রি করতে হবে। তো এখন যদি 100 মণে কন্ট্যাক্ট হয় এবং কন্ট্যাক্ট হওয়ার পরে যদি সে দেখে বসে না আমি 10 তারিখের আগে 100 মণ দিতে পারবো না, এটা যদি সে নোটিশ দেয়ও, তারপরেও কিন্তু
মানে যার সাথে কন্ট্যাক্ট হচ্ছে সে কিন্তু একটা কম্পেনসেশন অবশ্যই পাওয়ার অধিকার রাখে, কারণ 100 মনের কন্ট্যাক্ট হয়েছে জেনেই সে 100 মন পাবে বলেই কিন্তু সে আর অন্য কারো কাছে যায়নি। আর যদি এমন হয় যে না কন্ট্যাক্টই হয়েছে 50 মনে, তখন তো আর এখানে কোনো কথাই থাকতে পারে না। ঠিক আছে, তো এখানে জি স্যার। আপনি হচ্ছে কন্ট্যাক্ট করার পরে নোটিশ দেন বা না দেন, এখানে আপনার কম্পেনসেশন কিন্তু পাওয়ার অধিকারটা চলে আসে, কারণ এখানে আপনি তার কাছ থেকে পাবেন বলে কিন্তু আর কার কাছে যান নাই। এবং যদি আপনি পরে বেঁকে বসে আমি দিতে পারবো না, তখন কিন্তু ইনস্ট্যান্টলি বেশি দামে কিনে আমাকে সাপ্লাই দিতে হবে, তো সেই কম্পেনসেশন অবশ্যই আমার পাওয়ার অধিকার আছে। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই টেবিলটাতে আমি সামারাইজ করার চেষ্টা করেছি আমার যেগুলো এক্সাম্পল দিলাম, সেগুলো হচ্ছে আপনারা এখানে সামারি হিসেবে পাবেন। আচ্ছা, আমরা কন্ট্রাক্ট অ্যাক্টের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে কন্ট্রাক্ট আমরা করলাম, কন্ট্রাক্ট কি হলে কন্ট্রাক্ট করা যাবে, কি হলে করা যাবে না সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। কন্ট্রাক্টের পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। তো সবকিছু করার পর এখন কন্ট্রাক্টটা শেষ করতে হবে, মানে টার্মিনেশন। এখন টার্মিনেশন টার্মিনেশন যখন হবে তখন হচ্ছে আমাদের আলোচনার বিষয় যে আমরা একটা কন্ট্রাক্টটা কিভাবে শেষ হতে পারে সেইটা হচ্ছে আমাদের এখন আলোচনা করতে হবে, এবং এইটাই আমাদের কন্ট্রাক্টের প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, তো মেথড অফ টার্মিনেশনস মানে কি কি কারণে একটা কন্ট্রাক্ট শেষ হতে পারে সেগুলা এখানে বলা হয়েছে, বা কি কি পদ্ধতিতে বা কি কি ওয়েতে একটা কন্ট্রাক্ট শেষ হতে পারে সেইগুলা এখানে বলা হয়েছে। তো প্রথমটা হচ্ছে বাই পারফরমেন্স, মানে খুব সিম্পল বিষয়, একটা যে কাজটার জন্য একটা কন্ট্রাক্ট করা হয়েছে সেই কাজটা যদি করা হয়ে যায় মানে বাই পারফরমেন্স, তাহলে তো কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। যে একজন হচ্ছে একটা কিছু ডেলিভারি দেবে, তার এগেনস্ট একজন বাকিজন পেমেন্ট করবে। একজনের পারফরমেন্স হচ্ছে ডেলিভারি দেওয়া, আরেকজনের পারফরমেন্স হচ্ছে পেমেন্ট করা। তো দুইজন যদি দুইজনের পারফরমেন্সটা করে ফেলে তাহলে কন্ট্রাক্টটা কিন্তু সেখানে শেষ হয়ে যায়। খুব সিম্পল টার্মিনেশন এটা। মিউচুয়াল কনসেন্ট, ক্যান্সেলিং দ্য এগ্রিমেন্ট অর নোভেশন। আচ্ছা, নোভেশন এখানে একটা নতুন ওয়ার্ড। নোভেশন মানে হচ্ছে যে যে এক্সিস্টিং কন্ট্রাক্ট সেটা ক্যান্সেল করে দিয়ে নতুন একটা কন্ট্রাক্ট তৈরি করা, এইটাকে বলা হচ্ছে নোভেশন। তো নোভেশন হলে যেটা হয় সেখানে এক্সিস্টিং কন্ট্রাক্টটা কিন্তু টার্মিনেট হয়ে যায়। যে ধরেন একজন একজনের সাথে কন্ট্যাক্ট করলো যে তারা আহ, তারা হচ্ছে আহ, কিছু একটা কাজ করবে, বা ধরেন তারা আলুর চাষ নিয়ে তারা হচ্ছে কন্ট্যাক্ট করবে যে একজন একটা জমি ভাড়া নেবে, সেই ভাড়া নিয়ে হচ্ছে জমি লিজ নিয়ে সে আলু চাষ করবে। তো এখন কি তারা চিন্তা করলো না আলু চাষে আসলে খুব বেশি প্রফিট নাই, আমরা এখন গম চাষ করবো। তো আলু চাষ আর গম চাষ কিন্তু আলাদা, এবং সেটা জমিও কিন্তু আলাদা। তো যখন আলু চাষের কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই যে নতুন যে গম চাষ এটার জন্য কিন্তু নতুন একটা কন্ট্রাক্ট করতে হবে, নতুন টার্মস এন্ড কন্ডিশন, নতুন সবকিছু নিয়ে নতুন একটা কন্ট্রাক্ট করতে হবে, তখন ওই আলু চাষের কন্ট্রাক্টটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে নোভেশন। বাই সুপারভেনিং ইম্পসিবিলিটি, সুপারভেনিং ইম্পসিবিলিটি মানে হচ্ছে যে আহ, এমন একটা এমন একটা ব্যাপার ঘটলো যেখানে আসলে সেই কন্ট্রাক্টটা যে কাজের জন্য করা হয়েছিল সেটা করাটা সম্ভবই হচ্ছে না। কারণ ধরেন ওই যে আলু চাষের কথাই বললাম, সেখানে কি হলো সেখানে প্রবল বন্যা হয়ে গেল। তো বন্যাতে একটা প্রাকৃতিক দুর্যোগে সেই জমিটা হচ্ছে একদম ভেসে গেল বা হচ্ছে ডুবে গেল। তো যেখানে জমি ডুবে গেছে সেখানে তো আসলে আলু চাষ সম্ভবই না। তো এখানে যেহেতু সম্ভব, মানে যেটার জন্য কাজটা কন্ট্রাক্টটা করা হচ্ছে সেটাই যখন করা হচ্ছে না বা করতে পারা যাচ্ছে না, সেটাকে বলা হয় সুপারভেনিং ইম্পসিবিলিটি। এবং এটার জন্য কিন্তু সেই কন্ট্রাক্টটা কিন্তু বা ওই চাষের কন্ট্রাক্টটা বা আলু চাষের কন্ট্রাক্টটা কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, অপারেশন অফ ল বা ডেথ, ইনসলভেন্সি, মার্জার, এই টাইপের ব্যাপারগুলো যদি হয় যে তারা একটা কিছুর জন্য কন্ট্রাক্ট করেছে, তো দেখা গেল যে সেই কাজটা বা সেই ব্যাপারটা আইন দ্বারা নিষিদ্ধ হয়ে গেল, বা হচ্ছে ধরেন দুইজন ব্যক্তি কন্ট্যাক্ট করলো, তো আহ, দুইজন ব্যক্তির মধ্যে হচ্ছে একজন মারা গেল, এই যে পেইন্টারের কথা যেটা বললাম যে সেখানে তার প্রতিনিধিও আসা সম্ভব না, সেখানে কিন্তু কন্ট্যাক্টটা হচ্ছে বন্ধ হয়ে গেল। তারপরে ধরেন আপনারা যখন কোম্পানি অডিট করতে যাবেন দেখবেন যে একজন সাপ্লাই যখন একটা কোম্পানিতে
কোনো কিছু র মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য কন্ট্যাক্ট করে, তো সেই কোম্পানিটা যখন অন্য একটা কোম্পানির সাথে মার্জ করে যায়, মানে একত্রিত হয়ে যায়, তখন কিন্তু সেটা নতুন একটা কোম্পানি কিন্তু বা নতুন একটা ম্যানেজমেন্ট কিন্তু চলে আসে। তখন কিন্তু ওই যে এক্সিস্টিং যে সাপ্লাই যে কন্ট্রাক্টটা সেটা কিন্তু আর ভ্যালিড থাকে না, কারণ এক্সিস্টিং সাপ্লাই কন্ট্রাক্টটা ওই আগের ম্যানেজমেন্টের সাথে করা হয়েছিল, আর যখন মার্জার হয়ে যাবে তখন নতুন ম্যানেজমেন্টের সাথে নতুন সাপ্লাই কন্ট্রাক্ট করতে হবে। তো এইসব কারণে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু টার্মিনেট হতে পারে, টার্মিনেট হয়ে নতুন কন্ট্রাক্ট হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, ল্যাপস অফ টাইম বা লিমিটেশন, ধরেন এটা 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 যদি এমন হয় যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই হচ্ছে এটা করতে হবে, তার মধ্যে যদি না করা হয় তাহলে সেই কন্ট্রাক্টটার নিজেই ভ্যালিড থাকবে না। যেমন ধরেন একটা আমের কথাই বললাম যে আম চাষের জন্য তারা একটা কন্ট্রাক্ট করেছে, এখন আম চাষের জন্য তারা তো আম চাষের জন্য হচ্ছে তারা যদি কন্ট্রাক্ট করে, এখন দেখা গেল যে আম চাষের তো একটা সময় থাকে। তো সেই সময়টার মধ্যে তারা কিছুই করে নাই, তারা না হচ্ছে একটা আমের বাগান লিজ নিয়েছে, না হচ্ছে টাকা ইনভেস্ট করেছে, কিছুই করে নাই। তো দেখা গেল যে তারা ফজলি আমের জন্য হচ্ছে কন্ট্যাক্ট করেছে, এবং ফজলি আম থাকেই হচ্ছে একটা মাসের 20 থেকে 25 দিন। তো সেই সময়ের মধ্যে তারা কিছুই করে নাই, সেই সময়টাও চলে গেছে, ফজলি আমের সময় চলে গেছে, সেই কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি কিন্তু টার্মিনেট হয়ে গেছে। ম্যাটেরিয়াল অল্টারেশন মানে হচ্ছে কন্ট্রাক্টের মধ্যে যেসব কন্ডিশন গুলো আছে তার মধ্যে যদি বড় ধরনের কোনো চেঞ্জ আসে, তখন কিন্তু আসলে এক্সিস্টিং কন্ট্রাক্ট দিয়ে সেটা কভার করা নাও হতে পারে। যেমন ধরেন একটা কন্ডিশন চেঞ্জ হলো যে আহ, একটা নর্মাল একটা কন্ট্রাক্ট ছিল, সেখানে একজন মনে করলো যে এখানে তো আমার যদি একটা লস হয়, আমার একটা ক্ষতিপূরণের একটা ব্যাপার চলে আসে। তো ইনিশিয়াল কন্ট্রাক্টে ক্ষতিপূরণের কোনো ব্যাপার ছিল না, তো সে মনে করলো যে না, এটা কম্পেনসেশন বা ক্ষতিপূরণের ক্লজ যদি আমি না ঢুকাই তাহলে আমার এটা একটা লস হতে পারে বা আমার একটা প্রবলেম হতে পারে। তখন সে কি করলো, যে যার সাথে কন্ট্রাক্ট করছে তাকে বললো যে এখানে একটা ক্ষতিপূরণের বা কম্পেনসেশন একটা ক্লজ ঢুকাতে হবে। তখন যেটা হবে যে একটা কম্পেনসেশন ক্লজ হচ্ছে একটা ম্যাটেরিয়াল একটা ব্যাপার, যেটা খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। তো ইনিশিয়াল কন্ট্রাক্টের মধ্যে এটা ঢোকালে অনেক চেঞ্জ করতে হবে, সেটা না করে কি করা হয়, তখন এক্সিস্টিং কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হয়, এবং ওই ম্যাটেরিয়াল অল্টারেশন বা ম্যাটেরিয়াল সিগনিফিকেন্ট ক্লজটা দিয়ে একটা নতুন একটা কন্ট্রাক্ট কিন্তু তৈরি করা হয়, অথবা না করা হয়। যে সে বলতে পারে যে কম্পেনসেশন এখানে কোনো কিছু আমি চাই না, বা এখানে কম্পেনসেশনে কোনো ক্লজ আমি অ্যাকসেপ্ট করবো না, মানে অপোজিট পার্টি বলছে, কাজে এখানে কন্ট্রাক্টটা এখানে টার্মিনেট করে দেওয়াটাই ভালো। ব্রিচ অফ কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট করতে গেলে দুইজনের যে কন্ডিশন গুলো থাকে, যে এ ওইটা করবে, ও ওইটা করবে, তো এর মধ্যে যদি কেউ কোনো মানে কোনো হচ্ছে চুক্তি ভঙ্গ করে, কোনো কিছু প্রমিস ভঙ্গ করে, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যায়। তো এইসব কারণে বা এইসব সিচুয়েশনে একটা কন্ট্রাক্ট হচ্ছে টার্মিনেট হতে পারে। আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো এখানে কিছু এক্সপ্লেনেশন দিয়েছি। আহ যেগুলো একটু কঠিন সেগুলা একটু আরো বেশি এক্সপ্লেনেশন দিয়েছি। তো আহ, এখানে আহ, আমার মনে হয় যে আপনারা যদি আমার লেকচারটা শুনে একটু এখানে পড়ার চেষ্টা করেন, এটা খুব ইজি হবে এটা পড়া, কারণ এখানে খুব বেশি কমপ্লেক্সিটি কিছু নাই। আচ্ছা, শেষ পর্যায়ে মানে টার্মিনেশনের পরে আরো কিছু কিছু সেকশন আছে আসলে আইনের মধ্যে। এই যে ব্যাপারগুলো আগেই আলোচনা করার কথা ছিল সেগুলো টার্মিনেশনের পরে আলোচনা করছে। যেমন একটা আছে যে এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট। তো এইটা অলরেডি হচ্ছে আমরা ভয়েড এগ্রিমেন্টে আলোচনা করে আসছি, যে একটা এমন একটা ঘটনা যেটা আসলে কখনো ঘটবেই না, সেইটা সেইটা করার জন্য যদি কোনো এগ্রিমেন্ট করা হয় সেটা তো বাতিল। যেমন ধরেন এ আর বি, বির হচ্ছে একটা ঘোড়া আছে, তো এ আর বি দুইজন হচ্ছে কন্ট্যাক্ট করছে যে বি ঘোড়াটা একে দিয়ে দেবে, সেই ঘোড়াটার দাম হিসেবে এ বি কে ধরেন 1 লাখ টাকা দেবে। তো দেখা গেল যে কন্ট্রাক্টটা হতে হতে ঘোড়াটা হচ্ছে মারা গেল। তো যেহেতু ঘোড়াটা মারা গেল, এইখানে তো আসলে ওই ঘোড়া নিয়ে কোনো কন্ট্রাক্ট কিন্তু আর করা সম্ভব হবে না, কারণ ঘোড়াই তো নাই এখানে, হচ্ছে কন্ট্রাক্টে কিভাবে হবে। তো এখানে ওই ঘোড়ার ইস্যুটা নিয়ে, মানে ঘোড়ার যে জীবিত আর নাই যেহেতু, সেহেতু এই কন্ট্রাক্টে কিন্তু আর মানে ভ্যালিড হবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি ভয়েড হয়ে যাবে। তারপরে হচ্ছে ধরেন বিয়ের কন্ট্রাক্টে আর কি, যে
আহ ধরেন একটা ছেলে একটা মেয়ের সাথে হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট, যেহেতু ম্যারিজ তো একটা কন্ট্রাক্ট, আপনারা জানেন এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট। তো বিয়ে সংক্রান্ত যে ব্যাপারগুলো সেটা হচ্ছে একটা কন্ট্রাক্টের মধ্যেই পড়ে। তো এ আর বি হচ্ছে, এ ধরেন ছেলে, বি হচ্ছে মেয়ে, তো এ আর বি দুজনে একটা বিয়ে করতে চায় একে অপরকে। কিন্তু দেখা গেল যে বি হচ্ছে অলরেডি হচ্ছে ম্যারিড, এবং তার যে সোশ্যাল বা সমাজে বসবাস করে সেখানে তার পরিবার থেকে বা ওখানকার ওই দেশে মানে আইন দ্বারা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাকে মাল্টিপল বিয়ে করা যাবে না। তো যেখানে মাল্টিপল বিয়ে করা যাবে না সেখানে তো আসলে ওই বিয়ের কন্ট্রাক্ট আর করা সম্ভব না, এটা হচ্ছে একটা ইম্পসিবল অ্যাক্ট। তো এখানে যে সেকশনটা আছে সেটা হচ্ছে যে এমন কিছু ঘটনা যেটা আসলে ঘটবেই না, কখনো ঘটা সম্ভবই না, সেই ঘটনার জন্য যদি কোনো কন্ট্রাক্ট করা হয় সেটা শুরুতেই হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট বা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট বা বাতিল কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। তারপরে মনে রাখবেন যে ভয়েড আর ভয়েডেবলের মধ্যে পার্থক্য হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট বা ভয়েড কন্ট্রাক্ট নিয়ে আর কোনো ফার্দার ডিসকাশন হবে না, এটা সেখানেই বাতিল, সেখানেই শেষ। কিন্তু ভয়েডেবল যেটা, সেটা নিয়ে হচ্ছে ফার্দার ডিসকাশনের সুযোগ আছে। যার ক্ষতি হচ্ছে, যার স্বার্থহানি হচ্ছে, যার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তার এখানে মতামতকে গুরুত্ব দেওয়া হয়, তার ওপিনিয়নের উপর ভিত্তি করে সেটা ভয়েডেবল হতে পারে, সেটা আবার জেগে উঠতে পারে। এখানে কিছু মানে ডিসকাশনের সুযোগ আছে। তো এই আহ, মানে ইম্পসিবল অ্যাক্টের উপর ভিত্তি করে কোনো কন্ট্রাক্ট করা হলে সেটা শুরুতে কিন্তু ভয়েড বা বাতিল কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, তারপরে ধরেন আরো একটা ব্যাপার নিয়ে আসছে যে একই কন্ট্রাক্টের মধ্যে একটা সেকশন হচ্ছে, আমরা জানি যে একটা কন্ট্রাক্ট হতে গেলে অবশ্যই লিগাল অবজেক্ট নিয়ে কন্ট্রাক্ট করতে হবে, সেখানে একটা লিগালিটি থাকতে হবে, ইলিগাল কোনো কিছুর জন্য কন্ট্রাক্ট করা যাবে না। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা? কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে যিনি শুনতে পাচ্ছেন না আপনার একটু বোধহয় সিস্টেমের প্রবলেম আছে, একটু চেক করেন, কারণ আমার মনে হচ্ছে বাকিরা শুনতে পাচ্ছে। আচ্ছা, তো আহ, এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমরা শুরু থেকে জেনে আসছি একটা কন্ট্রাক্ট হতে গেলে সেখানে লিগালিটি থাকতে হবে, লিগালিটি, এখানে ইলিগাল কোনো কিছু নিয়ে কোনো কন্ট্রাক্ট করা যাবে না। তো এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যার একটা পার্ট হচ্ছে লিগাল আর একটা পার্ট হচ্ছে ইলিগাল। এই টাইপের ব্যাপার হলে তখন কি হবে? তখন সেইটার জন্য এখানে আবার মানে কিছু কথাবার্তা বলা হচ্ছে, ওই যে যেটা বললাম যে আইনের আসলে ফাঁক ফোকরে কিন্তু অভাব নাই। তো সেই জন্য যত বেশি সার্কামস্টেন্সেস, যত বেশি সিচুয়েশন অ্যারাইজ করেছে, তত বেশি হচ্ছে এই আইনটা বড় হচ্ছে। তো বড় হতে হতে যত বেশি আহ, মানে এখানে কন্টেন্ট ঢুকানো সম্ভব সবগুলোই হচ্ছে ঢুকানো হয়েছে। আচ্ছা, এখন এখানে এখানে ধরেন এ আর বির মধ্যে একটা কন্ট্রাক্ট হচ্ছে একটা একটা আহ, একটা হচ্ছে বাড়ি ভাড়া নিয়ে বা বাড়ি বিক্রি করা নিয়ে। তো তো ভালো ভালো কথা, বাড়ি বিক্রি বা বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট যেটা সেটা তো লিগাল কন্ট্রাক্ট, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেল যে যে বাড়িটা কিনেছে বা ভাড়া নিয়েছে সে সেখানে জুয়ার আসর বসাচ্ছে। তো এখন কি হলো? তাহলে কিন্তু এখানে দুইটা দুইটা কিন্তু হচ্ছে কাজ হয়ে গেল, বা দুইটা কিন্তু এখানে সেগমেন্ট বা কন্টেন্ট চলে আসলো। একটা হচ্ছে বাড়ি ভাড়া নেওয়া বা বাড়ি সেল করাটা, তো এইটা হচ্ছে লিগাল, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সেই বাড়িটা নিয়ে কি করা হবে, সেখানে জুয়ার আসর বসানো হলো, সেখানে হচ্ছে মাদকদ্রব্যের আসর বসানো হলো, তো সেইটা কিন্তু ইলিগাল হয়ে গেল। তো এখন তো এখন ধরেন এখানে যে কমপ্লেক্সিটি হয় সেটা হচ্ছে যে যখন একটা বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট নেওয়া হয় তখন সেখানে কিন্তু সে বাড়িতে কি করা হবে না হবে, কারা থাকবে কি থাকবে না, সেইটা কিন্তু জেনে কিন্তু মানে বাড়িওয়ালা কিন্তু ভাড়াটা দিয়ে থাকে। তো এখন সে যদি ওই কন্ট্রাক্টের মধ্যে নর্মাল বিষয়গুলো থাকে যে সেখানে একটা ফ্যামিলি থাকবে, তাদের বাড়ি ভাড়া এত থাকবে, সার্ভিস চার্জ এত থাকবে, এগুলো নর্মাল যদি থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু বাড়িওয়ালার দায় দায়িত্ব কিন্তু শেষ। এখানে কিন্তু সে ভ্যালিড কন্ট্রাক্ট করে কিন্তু বাড়িওয়ালাকে মানে ভাড়াটা দিয়েছে, সরি ভাড়াটিয়াকে ভাড়াটা দিয়েছে। তারপর ভাড়াটিয়া যদি হচ্ছে ইলিগাল কাজ করে, সেই দায়িত্ব কিন্তু বাড়িওয়ালার উপর আসবে না, সেই দায়িত্ব কিন্তু ওই ভাড়াটিয়ার উপরেই আসবে, এবং আইনের যে ব্যাপারটা সেটা কিন্তু এই ভাড়াটিয়ার উপরেই আসবে। কিন্তু যদি এমন হয় যে বাড়িওয়ালা কন্ট্রাক্টই করলো যে এখানে মাদক দ্রব্যের ব্যবসা করা হবে, এখানে হচ্ছে ইলিগাল একটা কাজ করা হবে এবং ভাড়ার চুক্তিপত্রেও সেটা বলা আছে, তাহলে কিন্তু সেই বাড়িওয়ালার উপরই কিন্তু সেই ইলিগাল ব্যাপারটা কিন্তু চলে আসে।
তো এখানে এখানে আসলে যদি এরকম আহ, মানে পার্ট পার্ট করে হয় যে একটা পার্ট লিগাল একটা পার্ট ইলিগাল, তখন আমাকে ওই কন্ট্রাক্টের কন্টেন্ট বা ক্লজেস দেখে হচ্ছে বুঝতে হয় যে আসলে এটা কি শুরু থেকে ইলিগাল ছিল নাকি একটা পর্যায়ে যাওয়ার পরে হচ্ছে ইলিগাল হয়ে গেছে। তো তখন আমাকে সিচুয়েশন দেখে আমাকে বিবেচনা করতে হয় এখানে আসলে কে দোষী কে নির্দোষ। তো আপনাদের যখন কেসগুলো আসবে তখন এই টাইপের এই আপনারা একটু খেয়াল করে পড়ে নেবেন যে এটা কি শুরু থেকেই ইলিগাল ছিল নাকি একটা পর্যায়ে যাওয়ার পরে হচ্ছে ইলিগাল হয়েছে, সেই হিসেবে আপনারা হচ্ছে আনসারটা দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সেম জিনিস, মানে এগুলো খুব ইন্টারেস্টিং। আপনারা যখন পড়বেন যে এ আর বি হচ্ছে এগ্রি একটা কন্ট্যাক্ট করেছে যে এ বি কে হচ্ছে ধরেন 1,000 টাকা দেবে, বি হচ্ছে সেই 1,000 টাকার বিপরীতে হয় চাল ডেলিভারি করবে অথবা হচ্ছে মাদকদ্রব্য বা আফিম ডেলিভারি করবে। তো বি যদি হচ্ছে চাল ডেলিভারি করে তাহলে সেটা হচ্ছে ভ্যালিড এগ্রিমেন্ট, আর সে যদি হচ্ছে এটা মাদকদ্রব্য ডেলিভারি করে সেটা কিন্তু একটা ভয়েড এগ্রিমেন্ট। তো এখানে মানে কন্ট্রাক্টের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেইটার সিচুয়েশনটা আমাদের বুঝতে হবে এবং কন্ট্রাক্টের মেইন বেসিক ব্যাপারটা মাথায় রেখে আমাকে জাজ করতে হবে, জাস্টিফাই করতে হবে যে কন্ট্রাক্টটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড নাকি ভয়েড নাকি ভয়েডেবল। এই ব্যাপারগুলো হচ্ছে আমাকে জাস্টিফাই করতে হবে। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা কন্ট্রাক্ট একটা শেষ করে হচ্ছে আমরা ব্রেকে যাই। এখানে আর আহ, খুব বেশি কিছু নাই। আচ্ছা, এখন যে সেকশনটা বা কন্টেন্ট আলোচনা করব এটা এটা বেশ মজার, কিন্তু আপনাদের বইতে এটা একটু কমপ্লেক্স ভাবে লেখা মানে লেখা আছে এবং আমি চেষ্টা করেছি একটু ডিটেলস এক্সাম্পল দিয়ে এটা আহ, দেখাতে। এখানে ধরেন লোন, মানে লোনের কিন্তু একটা কন্ট্রাক্ট, যে ডেট কন্ট্রাক্ট বলা হয়, লোন কন্ট্রাক্ট, যে একজন একজন কাছ থেকে লোন নেবে একজন একজনকে লোন দেবে, এটাও কিন্তু একটা কন্ট্রাক্ট। তো এখন ধরেন লোন কিন্তু মাল্টিপল লোন হতে পারে, যে আমি একজনের কাছ থেকে একবার 10,000 টাকা লোন নিয়েছি, তারপরে 15,000 টাকা লোন নিয়েছি, তারপর 20,000 টাকা লোন নিয়েছি, এরকম কিন্তু হতে পারে। তো তখন কি হয়, তখন কিন্তু মাল্টিপল ডেট এগ্রিমেন্ট হয়ে যায়। এখন মাল্টিপল ডেট ডেট এগ্রিমেন্ট যখন হয় তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা হচ্ছে যে আহ, ধরেন প্রথমে একজন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আচ্ছা, যখন মাল্টিপল ডেট হয়, তখন মাল্টিপল ডেটের ক্ষেত্রে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে যখন পরিশোধ করা হয় এই লোনগুলা, তখন আসলে এই যে একবার 10,000 নিচ্ছে, তারপর 12,000 নিচ্ছে, তারপর 20,000 নিচ্ছে, তারপর ধরেন আবার 15,000 নিচ্ছে। তো এখন ধরেন সে পরিশোধ করলো হচ্ছে ধরেন একবার একটা টাকা দিলে হচ্ছে 9,000 টাকা। এখন 9,000 টাকা কোন লোনের এগেনস্টে দিল সেইটা কিন্তু এখানে ম্যাটার করে। কারণ এখানে যে লোনটা আগে নিচ্ছে সেইটার কিন্তু ইন্টারেস্ট একটা ব্যাপার থাকে, টাইমের একটা ব্যাপার থাকে। যে লোনটা পরে দিচ্ছে তার ইন্টারেস্টটা বা টাইমিংটা কিন্তু কম থাকে। তো যেখানে মাল্টিপল লোন এগ্রিমেন্ট হয় সেইখানে কিন্তু যখন মানে পেমেন্ট করা হয় সেই পেমেন্টটা কত টাকার করা হচ্ছে এবং সেটা কোন ডেটের এগেনস্টে করা হচ্ছে এটা কিন্তু একটা ব্যাপার হয়। এখন এখানে কিছু ঝামেলার সিচুয়েশন আগে মানে তৈরি হয়েছে দেখে ব্যাপারটা আসছে যে আহ, একজন একটা টাকা দিয়ে বলতেছে আমি তো এইটার এগেনস্টে দিছি, মানে সে প্রথমে বলে নাই, তারপরে বলতেছে অনেক পরে গিয়ে বলতেছে না আমি তো ওই লোনের এগেনস্টে দিই না, আমি এই লোনের এগেনস্টে দিয়েছি। তো এই সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার জন্য এখানে এই কন্টেন্টটা চলে আসছে যে যেখানে মাল্টিপল ডেট থাকে সেখানে যদি ইন্ডিকেট করা না থাকে যে কোন ডেটের এগেনস্টে পেমেন্টটা হলো তখন কি হবে, সেইটার জন্য এই সেকশনটা কিন্তু এখানে করা হয়েছে। যেমন এখানে ধরেন একটা এক্সাম্পল আমি যদি দেই, মিস্টার রহিম মিস্টার মিস্টার করিম হচ্ছে মিস্টার রহিমের কাছ থেকে কিছু ধার নিয়েছে, যে 10,000 টাকা ধার নিল হচ্ছে জানুয়ারি 25-এ, 15,000 ধার নিল হচ্ছে মার্চ 25-এ, 20,000 ধার নিল হচ্ছে জুন 25-এ। 25-এর অগস্টে গিয়ে করিম হচ্ছে 15,000 টাকা পেমেন্ট করেছে কোনো কিছু না বলে, যে সে বললো না যে এইটার এগেনস্টে আমি এইটা পেমেন্ট করলাম বা এই টাকাটা তোকে পেমেন্ট করলাম, এটা কিছু বললো না, সে হচ্ছে 15,000 টাকা পেমেন্ট করে দিল। তো 15,000 টাকা যেহেতু পেমেন্ট করলো, তো এখন এইটা কোন লোনের এগেনস্টে যাবে এটা হচ্ছে আমাকে হিসাব করতে হবে। হিসাবটা কিভাবে করতে হবে,
যে লোনটা আগে নেওয়া হয়েছে সেইটা আগে ডিসচার্জ হবে, যদি এখানে কোনো ইন্ডিকেশন না থাকে, কোনো স্পেসিফিকেশন না থাকে। 10,000 টাকা প্রথমে নেওয়া হয়েছিল, তাহলে 15,000-এ 10,000 হচ্ছে ওই লোনের এগেনস্টে ডিসচার্জ হয়ে গেছে, এটা ধরতে হবে। আর বাকি 5,000 হচ্ছে পরের যে লোনটা, মানে মার্চে যেটা, সেটার এগেনস্টে ডিসচার্জ হয়েছে, এইটা হচ্ছে ধরতে হবে। তো এখন তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে মার্চের 10,000 বাকি থাকলো, আর জুনের পুরো 20,000-ই হচ্ছে বাকি থাকলো। তো এখন এইটার মানে টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ টাইমিং এর সাথে হচ্ছে ইন্টারেস্ট একটা ব্যাপার জড়িত, সিকিউরিটির ব্যাপার জড়িত থাকতে পারে। তো যেখানে মাল্টিপল ডেটের একটা বিষয় থাকে, সেখানে যদি যখন পেমেন্ট মানে ডেট পেমেন্ট করা হয়, সেখানে কোন ডেটের এগেনস্টে আমি পেমেন্ট করলাম এটা যদি আমি স্পেসিফাই না করে দিই, তাহলে এইভাবে হচ্ছে এই লজিকে সেই পেমেন্টের অ্যাপ্রোপ্রিয়েশনটা কিন্তু করা হয়। আচ্ছা, এখন আহ, আবার হচ্ছে ধরেন এখানে আহ, মানে আগেরটাতে যেটা ছিল, আগেরটাতে হচ্ছে যে মানে পেমেন্ট করছে সে হচ্ছে কোনো কিছু বলে দেয় নাই, কিন্তু যে লোনটা দিয়েছে সে ওইভাবে ধরে নেবে যে সে যেহেতু আমাকে 15,000 টাকা দিয়েছে, এই 10,000 হচ্ছে আমি প্রথম লোনের এগেনস্টে অ্যাকসেপ্ট মানে অ্যাডজাস্ট করলাম, বাকি 5,000 হচ্ছে পরেরটার এগেনস্টে অ্যাকসেপ্ট করলাম। তো এখানে যদি এমন হয় যে কোনো পার্টি সে কনসার্ন না, মানে যে পেমেন্ট করতেছে সেও একটা টাকা দিয়ে দিল, যে নিচ্ছে সে হচ্ছে নিয়ে রেখে রেখে দিল, তারপরে হচ্ছে গিয়ে প্রবলেম হলো যে আহ, তাই তো এখানে তো আমি তো বুঝে নেই নাই, বা তখন তো বুঝে নেওয়া হয়নি, তখন কি হবে? তখন যেটা হবে, তখন সেই সিমিলার কাজই হবে, মানে কমন সেন্স। এখানে সেম জিনিস যে 5,000 টাকা হচ্ছে ডিউ, মানে জানুয়ারিতে নেওয়া হয়েছে, 8,000 টাকা মার্চে নেওয়া হয়েছে, 7,000 টাকা মেতে নেওয়া হয়েছে। তো আগস্টে গিয়ে হচ্ছে 6,000 টাকা পেমেন্ট করছে। তো কি হবে? এটা খুব সিম্পল, ওই 5,000 টাকা হচ্ছে ওল্ডেস্ট ডেট হিসেবে অ্যাডজাস্ট হবে, আর বাকি 1,000 টাকা হচ্ছে পরের ডেটের এগেনস্টে অ্যাডজাস্ট হবে। মানে এখানে ঘটনা কিন্তু সেমই, যে এখানে কোনো স্পেসিফিকেশন যদি না থাকে, সেটা এক পার্টি না হোক, দুই পার্টি হচ্ছে কনসার্ন ছিল না, যখন এই টাইপের তাদের মধ্যে কোন ডেটটা অ্যাডজাস্ট হচ্ছে সেটা কনসার্ন কেউই থাকবে না, তখন এইভাবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাপরশনটা কিন্তু এইভাবে করতে হবে। আচ্ছা, তো আহ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস আসলে, যখন আপনারা মানে ম্যানুয়াল পড়বেন হয়তো সেভাবে মাথায় হিট করবে না, সেই জন্য আমি চেষ্টা করেছি আমি যখন নিজে পড়তে গিয়ে যেগুলা নিয়ে প্রবলেম ফেস করতাম সেগুলা আপনাদের জন্য যত বেশি এক্সাম্পল দিয়ে, ইলাস্ট্রেশন দিয়ে একটু বোঝানোর। আচ্ছা, কোন কন্ট্রাক্ট হচ্ছে পারফর্ম করতে হবে না, এটা ওই একই জিনিস ঘুরে ফিরে আসছে, যখন কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যায় তখনই আর পারফর্ম করার দরকার হয় না। যে নোভেশন মানে নতুন কন্ট্রাক্ট হলে আগের কন্ট্রাক্ট পারফর্ম করার দরকার হয় না। মিউচুয়াল এগ্রিমেন্ট দিয়ে যখন টার্মিনেট হয়ে যায়, মানে সোজা কথা, ওই যে বললাম না যে একই জিনিস বারবার বিভিন্ন ভাবে হচ্ছে আলোচনা করা হয়েছে। তো কন্ট্রাক্ট কখন মানে কন্ট্রাক্ট, কোন কন্ট্রাক্ট পারফর্ম করা দরকার পড়বে না, যে কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে গেছে সেটাই হচ্ছে পারফর্ম করা দরকার পড়বে না। মিউচুয়াল এগ্রিমেন্ট হতে পারে, সেটা হচ্ছে পারফরমেন্স হতে পারে। তো আহ, স্যার হ্যাঁ বলেন। স্যার নতুন যে একটা এগ্রিমেন্ট হলো, যেটা বলছেন যে আগেরটা ক্যান্সেল করে দিল, সেটা ক্যান্সেল যে হয়ে গেছে বা ক্যান্সেল করা হয়েছে, সেটা কি নতুন হুম। এগ্রিমেন্টের মধ্যে কি এ ধরনের কোনো কিছু মেনশন থাকবে, নাকি আগেরটা ক্যান্সেল করার জন্য কোনো ধরনের ফর্মালিটিস ফলো করতে হবে? না, এখানে হচ্ছে যদি হচ্ছে ওই কন্ট্রাক্টের এগেইনস্টে নতুন একটা কন্ট্রাক্ট হয়ে যায়, যে এখানে সবই একই, ধরেন এই যে আলু চাষের এগেইনস্টে ধান চাষ করা হলো, তখন কিন্তু তাদের মধ্যে একটা ওই টার্মিনেশন, তারা যে টার্মিনেট করেছে এইটা একটা লেটার দিয়ে টার্মিনেট করতে হয়, যে এই স্পেসিফিক কন্ট্রাক্টটা এটা হচ্ছে টার্মিনেট করা হলো, সেখানে সবার হচ্ছে সাইন থাকে, সাইন দিয়ে সেটা একটা ওই টার্মিনেশন একটা টার্মিনেশন একটা লেটার হচ্ছে বানাতে হয়। তো এই টার্মিনেশন লেটারটা সেটা হচ্ছে দুই পক্ষ যখন মিউচুয়াল করে, দুই পক্ষ হচ্ছে একটা লিখে নিতে পারে। যে পক্ষ যদি এক পক্ষ করে, সে এক পক্ষ হচ্ছে টার্মিনেট করে দিতে পারে। যখন হচ্ছে ধরেন অটোমেটিক্যালি যে একটা ইলিগাল কাজের জন্য হচ্ছে টার্মিনেট হয়ে গেল, তখন তো সেটা আইনের দ্বারাই হচ্ছে টার্মিনেট হয়ে যায়। যেমন ধরেন টার্মিনেশনে একটা ওয়ে বললাম বা উপায় বললাম, যে ইলিগাল কাজ করার জন্য একটা কন্ট্রাক্ট করেছে। তো ইলিগাল কাজ কন্ট্রাক্ট করার জন্য যখন কন্ট্রাক্ট করা হয়, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা সেই কন্ট্রাক্টের মতো করেও যদি হচ্ছে মানে চলে, তারপরে কিন্তু সেটার কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হয় না।
তো আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে যখন একটা কন্ট্রাক্ট শেষ করে নতুন কন্ট্রাক্ট করা হয়, তখন পুরাতন কন্ট্রাক্টটা যে টার্মিনেট হয়ে গেছে, এটা দুই পক্ষের একটা চিঠি বা একটা এগ্রিমেন্ট, আসলে এগ্রিমেন্ট বলা যায় না, সেটা একটা একটা ফয়সালা করে তারা একটা মিউচুয়াল একটা লেটারে তারা হচ্ছে সবাই সাইন করে রেখে দিতে হয়। কারণ আগের কন্ট্রাক্টে যে টার্মিনেট হয়েছে, এইটা সেখানে লিখতে হয়, অথবা এখানে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে যে নতুন যে কন্ট্রাক্টটা, সেই কন্ট্রাক্টের মধ্যে একটা ক্লজ অ্যাড করে দেওয়া যেতে পারে, যে এটা হচ্ছে ওই ডেটের ওই কন্ট্রাক্টটার এগেইনস্টে ওই কন্ট্রাক্টটা বাতিল করে নতুন কন্ট্রাক্ট করা হচ্ছে, সেটা হচ্ছে এই কন্ট্রাক্টটা। এটাও যদি করা হয় তাহলে কিন্তু আর আলাদাভাবে ওই টার্মিনেশন নিয়ে অন্য কিছু লেটার বা কোনো কিছু সাইনে কিন্তু দরকার পড়ে না। তো নোভেশনে যেটা হয়, নোভেশনে হচ্ছে সাধারণত নতুন কন্ট্রাক্ট যখন করা হয়, তখন সেই নতুন কন্ট্রাক্টের মধ্যে ওই আগের কন্ট্রাক্টের একটা রেফারেন্স কিন্তু থাকে। ওই আগের কন্ট্রাক্টের রেফারেন্সে সেখানে কিন্তু বলে দেওয়া হয় যে আগে কন্ট্রাক্ট কি ছিল, সেখানে কি ঘটনা ঘটেছে। এইটা সব থেকে ভালো এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে লোনের রিশিডিউলের এগ্রিমেন্ট যদি আপনারা কখনো দেখেন, সেখানে কিন্তু রিশিডিউল বলেন বা রিস্ট্রাকচার বলেন, সেখানে কি হয়, সেখানে কিন্তু লোনের যখন রিশিডিউল লোন হয়, যে একটা লোন চলতেছে অলরেডি, তো সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ধরেন ব্যাড ডেট হয়ে যাচ্ছে, বা হচ্ছে সে পেমেন্ট করতে পারছে না, ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, সেটার জন্য কি হয় যে সেই লোনটা আবার রিশিডিউল করে দিল, না ঠিক আছে এটা 5 বছরের লোন ছিল, তোমাকে আমি এটা 10 বছর করে দিলাম। তো 10 বছর করে দিলে কি হয়, ওই 10 বছরের যে লোন এগ্রিমেন্টটা, সেইটার মধ্যে কিন্তু আগের লোনের সমস্ত রেফারেন্স কিন্তু থাকে। তো আগের লোনের সমস্ত রেফারেন্স যেহেতু থাকে, সেহেতু আগের লোন এগ্রিমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো এটাই হচ্ছে নোভেশনের সব থেকে মানে ভালো উদাহরণ, সেটা হচ্ছে লোন রিশিডিউলের বা হচ্ছে লোনের রিস্ট্রাকচারের এগ্রিমেন্টটা। তা আপনারা যখন ক্লায়েন্টে যাবেন, তখন যেখানে লোন নিয়ে কাজ করবে, যখন তখন এই যে লোনের এগ্রিমেন্টটা পড়বেন, সেই লোনের এগ্রিমেন্টের মধ্যে যদি দেখেন যে লোন রিস্ট্রাকচার করা হয়েছে, তখন সেখানে দেখবেন যে সেখানে হিস্ট্রি লেখা থাকে। এই হিস্ট্রিতে পরিষ্কারভাবে লেখা থাকে যে লোনটা কবে শুরু হয়েছিল, কত ইনস্টলমেন্ট ছিল, কবে শেষ হওয়ার কথা ছিল, কি সমস্যা ছিল, কি সমস্যার কারণে হচ্ছে এটা রিস্ট্রাকচার করা হয়েছে, সে টোটাল হিস্ট্রি কিন্তু লেখা থাকে। তো নতুন এগ্রিমেন্টের মধ্যে যদি সেই হিস্ট্রিটা লেখা থাকে, আলাদাভাবে আর পুরাতন এগ্রিমেন্টের টার্মিনেশনের কোনো ডকুমেন্টস কিন্তু দরকার পড়ে না। ঠিক আছে? জি স্যার। আর আপোষ যে লেটারটা বললেন, লেটারটা কি ওনারা সিগনেচার করে ওনাদের কাছেই রেখে দেবেন, নাকি কোনো একটা লিগ্যাল ডিপার্টমেন্টে নিয়ে জমা দিতে হবে? না না, ওনাদের কাছে রেখে দেবেন, কারণ এখানে আসলে কন্ট্রাক্টের মানে আইনের কাছে যাওয়ার দরকার কখন পড়ে, যখন হচ্ছে একটা ঝামেলা তৈরি হয়, তখনই হচ্ছে আইনের কাছে যাওয়া দরকার পড়ে। এখন যদি হচ্ছে তারা মিউচুয়ালি এগ্রি করে 2 কপি নিজেদের কাছেই রেখে দেয়, তাহলে তো আর আইনের কাছে যাওয়ার দরকার পড়ে না। যেমন কি হয়, যেমন হচ্ছে পার্টনারশিপ এগ্রিমেন্টের যদি এটা পার্টনারশিপের মধ্যে আপনারা পড়বেন, তাও তারপরে সেটা তো একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট। একজন পার্টনার ধরেন বের হয়ে গেল, তো সে তো এমনি এমনি বের হয়ে যেতে পারে না, সে যখন বের হয়ে যায় তখন বাকি পার্টনারদের কনসেন্ট নিয়ে হচ্ছে বের হয়ে যায়, এবং বাকি পার্টনাররা তাকে একটা রিলিজ লেটার দেয়। তো সেই রিলিজ লেটারটা বাকি পার্টনারদের কাছে থাকে, নতুন যে বের হয়ে আছে তার কাছে থাকে। তো এখন যদি হচ্ছে ধরেন ওই যে বের হয়ে যাচ্ছে, তাকে তো আর পরে মানে প্রফিটের শেয়ার দেওয়া হবে না সে বের হয়ে যাওয়ার পর। এখন যদি সে কোর্টের কাছে মামলা করে যে আমাকে আর প্রফিটের শেয়ার দেওয়া হচ্ছে না, পার্টনার হওয়া সত্ত্বেও, মানে সে যে বের হয়ে গেছে এটা সে অস্বীকার করে, তখন বাকি পার্টনাররা ওই রিলিজ লেটার বা রিলিজ লেটারে সে যে সাইন করেছে, এইটা আইনের কাছে নিয়ে সে প্রমাণ করতে পারবে, মানে বাকি পার্টনাররা প্রমাণ করতে পারবে যে সে তো বের হয়ে গেছে, সে এত তারিখ থেকে আমাদের পার্টনার নাই, কাজে এত তারিখ থেকে সে আর প্রফিটের অংশ পাওয়ার কিন্তু যোগ্য না। তো ওই টার্মিনেশন যেটা বলা হয় বা যে রিলিজ লেটার বা হচ্ছে এই টাইপের লেটার, এটা মানে নিজেদের মধ্যে থাকে। যদি কখনো ডিসপিউট ক্রিয়েট হয়, তখন হচ্ছে সেই লেটারের এগেনস্টে হচ্ছে আইনের আশ্রয় বা আইনের প্রয়োগ হচ্ছে করে। ঠিক আছে? জি স্যার। আর আরেকটা বিষয় হলো যে ওই যে আগে যে বলছিলেন যে চাল আর আপিল হাফ হাফ যে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ। দুজনের মধ্যে তো মনে করেন একটা এগ্রিমেন্ট হলো, চাল নিয়ে একটু সমস্যা ক্রিয়েট হলো, দুই পক্ষ গেল কোর্টের কাছে। এখন কোর্ট হুম হুম যখন এগ্রিমেন্টটা দেখবে যে এখানের মধ্যে হুম। হাফ আছে চাল নিয়ে, ওনাদের যে বিষয়টা সেখানেও চালটা নিয়ে বেজারটা ক্রিয়েট করেছে। বাট জাজ তো এটাও দেখবে যে এখানের মধ্যে একটা ইলিগাল আইটেম নিয়েও কন্ট্রাক্টের মধ্যে উল্লেখিত আছে, তাহলে ওই জাজ যিনি আছেন উনি কেন হ্যাঁ, ওই দুজনকে লাইক জেলে পাঠাবেন না, কিংবা ওই এগ্রিমেন্টটার দিকে কেন বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না? না এখানে যদি হচ্ছে একই এগ্রিমেন্টের মধ্যে একটা পার্ট ইলিগাল থাকে, একটা পার্ট ইলিগাল থাকে,
লিগালটা হচ্ছে লিগালের মধ্যে চলবে, যে ধরেন চাল ডেলিভারি বা চাল বেচাকেনার জন্য যেটা করা হয়েছে সেটা তো ধরেন সেটা নিয়ে সমস্যা হয়েছে, এবং সেটার সমস্যা মিটাতে গিয়ে যদি হচ্ছে ওই সেম এগ্রিমেন্টের মধ্যে যদি আফিমের কথা দেখে, তাহলে তো অবশ্যই ওই চালের ব্যাপারটা সেখানে ঢাকা পড়ে যাবে। ঢাকা পড়ে গিয়ে তার কিন্তু সেখানে ওই আফিনের ব্যাপারটাই কিন্তু বড় হয়ে যাবে। কারণ এখানে কন্ট্রাক্টের মধ্যে ধরেন আমি যেটা এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে কিন্তু আলাদা এগ্রিমেন্ট, মানে আপনি যেটা কথা বলছেন সেটা হচ্ছে একই এগ্রিমেন্টের মধ্যে যদি থাকে, একই এগ্রিমেন্টের মধ্যে যদি থাকে, তাহলে ইলিগাল যে ব্যাপারটা সেটা হচ্ছে সুপারসিড করবে লিগালটাকে। যদি একই এগ্রিমেন্টের মধ্যে থাকে তাহলে ইলিগাল ব্যাপারটা লিগালটাকে সুপারসিড করবে, এবং সুপারসিড করে সেই ইলিগাল ব্যাপারটাই হচ্ছে বড় হয়ে যাবে। কিন্তু আমি যে এগ্রিমেন্টটা আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে যে ধরেন একজন এ হচ্ছে বি কে টাকা দেবে, সেই টাকার এগেনস্টে বি যদি চাল সাপ্লাই দেয় তাহলে সেটা হচ্ছে ভ্যালিড এগ্রিমেন্ট। আর যদি হচ্ছে চাল সাপ্লাই না দিয়ে আফিম সাপ্লাই দেয় তাহলে সেটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। মানে সেই পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে সেটা কি ভ্যালিড হবে নাকি ভয়েড হবে। এখন ধরেন আহ, এখানে আপনি যেটা বলছেন যে একটা কন্ট্রাক্টের অর্ধেক ইলিগাল, ওই এক্সাম্পলটা কিন্তু ওইটা মিন করে নাই, কিন্তু আপনি যেটা বলেছেন সেটাও হতে পারে, সেটা খুব রেয়ার কেস। তারপরেও যদি হয় তারপরেও জেনে রাখবেন যে একটা কন্ট্রাক্টের অর্ধেক লিগাল যদি হয় তাহলে ইলিগাল ব্যাপারটা লিগালিটিকে সুপারসিড করে, এবং সুপারসিড করে ইলিগাল ব্যাপারের যে ইম্প্যাক্টটা সেটাই কিন্তু টোটাল কন্ট্রাক্টের উপর ইম্প্যাক্ট ফেলবে। আর আমি যে এক্সাম্পলটা বা এখানে যেটা ছিল সেখানে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্টের যখন একটা টাকা দেবে, টাকা দেওয়াটা ঠিক আছে, কোনো সমস্যা না। তো টাকা দিয়ে এখন যদি সেই টাকার এগেনস্টে চাল দেওয়ার কন্ট্রাক্ট করে তাহলে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট। আর যদি হচ্ছে সেই টাকা দিয়ে যদি আফিম দেওয়ার কন্ট্রাক্ট করে বা হচ্ছে মাদকদ্রব্য দেওয়ার কন্ট্রাক্ট করে তাহলে সেটা হচ্ছে ইলিগাল কন্ট্রাক্ট। মানে এখানে ওই সেম জিনিস কিন্তু বিভিন্ন ভাবে বা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন টপিকের মধ্যে আলোচনা করা হয়েছে। যে এখানে এটার নাম দিতে হচ্ছে অল্টারনেটিভ প্রমিস, যে আমি তোমাকে চালও দিতে পারি, আমি তোমাকে আফিমও দিতে পারি। তো যদি চাল দেয় তাহলে এটা খুবই চমৎকার, এটা নিয়ে যদি কোনো ডিসপিউট হয় আইন তাকে সাহায্য করবে। আর যদি হচ্ছে আফিম দেয় তাহলে হচ্ছে এটা তো হোয়াইট কন্ট্রাক্ট, এটা এটা নিয়ে ডিসপিউট হলে আইনও কিন্তু তাকে সাহায্য করবে না। তো এটা হচ্ছে কিন্তু আলাদা, মানে হয় চাল দেবে না হয় আফিম দেবে, এরকম একটা বিষয় যখন হয় তখন হচ্ছে এটা অ্যাপ্লাই করা হয়। আর আপনি যেটা বলছেন যে হাফ হাফ যদি হয় তখন ইলিগাল ব্যাপারটা লিগাল ব্যাপারটাকে সুপারসিড করবে, এবং না ইলিগাল স্যার, ব্যাপারটা না স্যার, ইম্প্যাক্টটাই আমি কিন্তু এটা বলিনি। টোটাল কন্ট্রাক্টের মধ্যে। যে কোনো একটার কথা বলছি, যে এই যে এখন এক্সাম্পলটা দেখিয়েছিলেন, সেখানে বলছিলেন হ্যাঁ, যে হয়তো চাল দিবে না হলে আপিম দিবে, তাহলে হ্যাঁ, আপিমটা হ্যাঁ। ইলিগেল আইটেম। বাট চাল দিয়েছে ভালো কথা, কিন্তু ডিসপুট হয়েছে, ক্রিয়েট হয়েছে, সো দিস ওয়াই ওরা কোর্টে গেল। বাট চালটা নিয়ে এখানে সবকিছু হচ্ছে, কিন্তু ওই কন্ট্রাক্টের মধ্যে আপিমের নামটা উল্লেখ করা আছে। না, 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 এখানে হচ্ছে এখানেই বোঝার ভুল। এখানে যখন চাল দেবে তখন তো তাকে ওই কন্ট্রাক্ট মানে চাল দেওয়ার কন্ট্রাক্টই তাকে করে নিতে হবে। যে সে হচ্ছে একজন টাকা দিল 1,000 টাকা, আহ, সে কি পাবে, মানে যে টাকাটা নিল সে কি ডেলিভারি দেবে, সে যদি চাল ডেলিভারি দেয় ওই কন্ট্রাক্টের মধ্যে তো চালের কথাই লেখা থাকবে। আর যদি সে হচ্ছে আফিম ডেলিভারি দেয় তাহলে হচ্ছে আফিমের কথা লেখা থাকবে। এখানে যে এক্সাম্পলটা বলা হচ্ছে যে আহ, এখানে যখন আপনি যেটা বলছেন যে অল্টারনেটিভ প্রমিস, যে একটা কন্ট্রাক্টের মধ্যে যখন আফিমের কথা, একটা কন্ট্রাক্টের মধ্যে যখন চালের কথা লেখা থাকবে, তখন ওই আফিমের ব্যাপারটা হচ্ছে চালের ব্যাপারটাকে সুপারসিড করবে। এখানে ওই কোর্ট দেখবে যে চালের বিষয়টা নিয়ে ডিসপিউট হচ্ছে, সেটা তো পরে আলোচনা করা হবে। যেখানে হচ্ছে আফিমের ব্যাপারটা সেইটা সেটা নিয়ে অবশ্যই তাদেরকে কিন্তু পানিশমেন্ট কিন্তু দেওয়া হবে। তো এখানে আপনি পানিশমেন্টের কথা বলছেন, এখানে হচ্ছে ধরেন এমন একটা ঘটনা যদি ঘটতো যেখানে পানিশমেন্টের দরকার হতো না, কিন্তু সেটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। যেমন ধরেন মাইনরের সাথে একটা কন্ট্রাক্ট, তো মাইনরের সাথে কন্ট্রাক্ট করলে কিন্তু সেটা ভয়েড কন্ট্রাক্ট, কিন্তু সেখানে কিন্তু পানিশমেন্টের কোনো বিষয় নেই। তো মাইনরের সাথে ধরেন এই এই এক্সাম্পলটাই যদি এই অল্টারনেটিভ প্রমিসের কথা যেটা বললাম যে 1,000 টাকা হচ্ছে দেওয়া দেওয়া হবে। তো 1,000 টাকার হচ্ছে হয় একজন 20 বছরের একজনের সাথে একটা কন্ট্যাক্ট করা হবে, আর না হয় হচ্ছে 16 বছরের একজনের সাথে কন্ট্যাক্ট করা হবে। তো এই টাইপের একটা কন্ট্যাক্ট যদি করা হয় তখন কি হবে, তখন ওই 16 বছরের সাথে যে কন্ট্যাক্ট করা হচ্ছে মাইনরের সাথে যে কন্ট্যাক্ট,
সেটা কিন্তু একদম ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হবে। সেখানে আসলে পানিশমেন্টে কিন্তু প্রশ্ন আসবে না, সে কন্ট্রাক্টটা বাতিল বলে গণ্য করা হবে। যে যদি এই 16 বছরের কারোর সাথে কিছু করে থাকে, তাহলে সেই কন্ট্রাক্ট তো ভয়েড কন্ট্রাক্ট, সেটা কোনো ডিসকাশনের সুযোগ নাই। আর যদি হচ্ছে 20 বছরের কারোর সাথে কন্ট্রাক্টটা করে থাকে, তাহলে সে মাইনর না, সে হচ্ছে মেজর। তো তার সাথে যেটা করা হয়েছে, সেখানে কোনো ইস্যু থাকলে তখন আইন তাকে সাহায্য করবে। কিন্তু এখানে যে এক্সাম্পলটা, সেটা একদম মানে ম্যাক্সিমাম এক্সাম্পল। এটা একদম যে এখানে যদি একটা কন্ট্রাক্টের মধ্যে যদি বলা থাকে আমি তোমাকে চাল দেবো অথবা আফিম দেবো, এরকম একটা ব্যাপার যদি থাকে, তারপরে যদি হচ্ছে দেখা যায় যে এখানে আপনার যেটা প্রশ্ন, এটার যে ব্যাপারটা ঘটে, যে যখন একটা কন্ট্রাক্টে চাল এবং আফিমের কথা বলা থাকবে, তখন কোর্ট হচ্ছে ইনভেস্টিগেট করবে যে আসলে তাকে কি দিয়েছে, তাকে কি হচ্ছে চালই দিয়েছে, নাকি হচ্ছে স্মাগলিং করা হচ্ছে আফিম দিয়েছে। তো যদি হচ্ছে স্মাগলিং করা আফিম দেয়, তখন তো তার পানিশমেন্ট একরকম হবে। আর যদি হচ্ছে অনলি কন্ট্রাক্টটা করে থাকে, কিন্তু দেখা গেছে যে কন্ট্রাক্টের মধ্যে ওই কাজটা সে করে নাই, ওই ভালো কাজটা করেছে, তখন তাকে হয়তো একটা ছোট পানিশমেন্ট দিতে পারে। যে এই কন্ট্রাক্ট তো এটা আইনের ব্যত্যয়, এখানে কিন্তু পানিশমেন্ট হতে পারে, এখানে কিন্তু ছোট পানিশমেন্ট। যে এখানে পুরোটা কিন্তু কোর্টের উপর, যে কন্ট্রাক্টে সে লিখেছে কিন্তু কাজটা সে করে নাই। তো কাজটা যেহেতু সে করে নাই, সেহেতু তাকে একটা জরিমানা বা একটা মুচলেকা দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া যেতে পারে, বা তাকে হচ্ছে আহ একটা কন্ডিশন দিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে, বা 1 মাসের জন্য জেল খাটটা, সেটা আবার ক্রিমিনাল কেসের মধ্যে চলে যায়। তো কিন্তু যদি হচ্ছে তারা ইনভেস্টিগেট করে দেখে যে না, এখানে চাল চাল না, এখানে আফিমই ডেলিভারি দেওয়া হয়েছে, তখন তো সেটা পানিশমেন্ট অবশ্যই অন্যরকম হবে। তো এখানে আপনার যে প্রশ্নটা, সেটার সব থেকে ভালো কভারেজ পাওয়া যাবে হচ্ছে ক্রিমিনাল ল এর মধ্যে। যে এখানে কি হলে কি হবে, তবে এখানে কন্ট্রাক্টের মধ্যে যেটা বলা হয়েছে যে আফিম এবং আফিম অথবা চাল অল্টারনেটিভ একটা প্রমিস করা হলো। তো দুইটাই কথাই যেখানে লেখা আছে, সেখানে ফাইনালি যদি দেখা যায় যে না, চালটাই ডেলিভারি দিয়েছে, তাহলে কন্ট্রাক্টটা ভ্যালিড হবে। কিন্তু এই যে কন্ট্রাক্টের মধ্যে যে সে একটা ইলিগাল একটা ব্যাপার করেছে, এইটার জন্য তার একটা পানিশমেন্ট কিন্তু হতেই পারে। সেইটা আবার কভার করবে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টে, যে কি পানিশমেন্ট হবে। আর যদি হচ্ছে বলা হয় বা দেখে যে কন্ট্রাক্ট মানে আফিমই হচ্ছে ডেলিভারি দেওয়া হয়েছে, তো কন্ট্রাক্টও বাতিল, প্লাস হচ্ছে এখানে তাদের পানিশমেন্ট আবার ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে মাধ্যমে কিন্তু হবে। তো ঠিক আছে, এখানে আপনার প্রশ্নটাও ভ্যালিড, আপনার প্রশ্নটা লজিক্যাল। এখানে কন্ট্রাক্ট অ্যাক্টের একটা পোর্শন আর হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টের একটা পোর্শন। তো এই রিসিপ্রোকাল বা অল্টারনেটিভ প্রমিসটাই যদি আমরা ওই যে মাইনর মেজর দিয়ে চিন্তা করি, তাহলে মাইনর মেজর দিয়ে চিন্তা করলে কি হবে, যে এখানে হয় একজন 16 বছরের সাথে কন্ট্যাক্ট করবে, না হয় একজন 20 বছরের সাথে একটা কন্ট্যাক্ট করবে। তো 16 বছরে যার সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে, সেখানে মানে সেই কন্ট্যাক্টটাই হচ্ছে বাতিল। সেখানে সেটা নিয়ে কোনো ডিসপিউট হলে সেটা আর কোনো কথাবার্তাই হবে না। কিন্তু 20 বছরের যার সাথে মানে ডেলিভারি, মানে একটা ডেলিভারি তার কথা আপনি ধরেন, তো এই 20 বছরে যার সাথে বা মেজর যার সাথে একটা কন্ট্রাক্টের ডিসপিউট হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে আইন আপনাকে সাহায্য করবে, সেটা নিয়ে কোর্ট আপনাকে সাহায্য করবে। তো এখানে আপনার ওই আফিম দেখে হচ্ছে পানিশমেন্টের বিষয়টা আসছে। তো এটার আসলে কন্ট্রাক্টের লিমিট হচ্ছে একটা পোর্শন পর্যন্ত, আর বাকিটা লিমিট হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে যায়। ঠিক আছে। জি স্যার। আর আরেকটা বিষয় হলো যে আমরা যে জমির দলিল গুলা দেখি ওখানের মধ্যে একটা হ্যাঁ, হ্যাঁ। রেফারেন্স নাম্বার দেওয়া থাকে। তো কন্ট্রাক্ট গুলা যে হয়, বিশেষ করে কোম্পানি গুলা যে কন্ট্রাক্ট করে, ওইগুলাতে কি কোনো ধরনের রেফারেন্স নাম্বার ইনক্লুড করা থাকে নাকি এমনি সাধারণত ব্যবহার করে? কোম্পানিগুলো কি করে বুঝি নাই। কোম্পানিজ যে এগ্রিমেন্ট গুলা করে সেখানে কি রেফারেন্স নাম্বার থাকে না, কন্ট্রাক্টের কোম্পানি উপরে? হচ্ছে মানে কোন এগ্রিমেন্টের কথা বলছেন এখানে? কি ওই যে শেয়ার সেল পারচেস এগ্রিমেন্টের কথা বলছেন, নাকি রেন্ট এগ্রিমেন্টের কথা বলছেন, কোনটার কথা বলছেন? যে কোনো ধরনের কন্ট্রাক্ট হতে পারে। এটা তো অবশ্যই লিগেলি এটা রেজিস্টার করা হবে। তো রেজিস্টার করার হ্যাঁ। পর কি এটার মধ্যে কোনো ধরনের রেফারেন্স নাম্বার কি ইনক্লুড করা হয় বা কন্ট্রাক্ট নাম্বার এরকম কোনো কিছু? ও আচ্ছা, না, এখানে এখানে হচ্ছে আপনার কি কন্ট্রাক্ট করছেন সেইটার সেই আইনটা উল্লেখ করা হয়। যেমন ধরেন আপনার একটা সেল পারচেস এগ্রিমেন্ট যখন আপনারা দেখেন, শেয়ার যদি কখনো দেখেন, শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট বলে আর কি। তো শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট সেটা একটা এগ্রিমেন্ট, ঠিক আছে, কিন্তু সেখানে কন্ট্রাক্ট অ্যাক্টের কোনো রেফারেন্স দেওয়া হয় না। সেখানে কন্ট্রাক্ট অ্যাক্টে যা বলা হয় সেই সব নিয়ম কানুন মেনেই হচ্ছে এগ্রিমেন্টটা করা হয়, কিন্তু সেখানে রেফারেন্সটা দেওয়া হয় কোম্পানিজ অ্যাক্টের রেফারেন্স দেওয়া হয়। সেই কোম্পানিজ অ্যাক্টে শেয়ার নিয়ে কি কথাবার্তা বলা হয়েছে, সেটা নিয়ে কিন্তু রেফারেন্স দেওয়া হয়। তো এই টাইপের মানে কোম্পানিগুলো খুব বেশি এগ্রিমেন্ট কিন্তু করে না। কোম্পানি যেগুলো হচ্ছে ধরেন আবার রেন্ট এগ্রিমেন্ট করে, রেন্ট এগ্রিমেন্টে কোনো এখানে কোনো রেফারেন্স দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এটা হচ্ছে একটা ইন্টারনাল
বিষয়। আহ, যেখানে আপনি রেফারেন্সের কথা, আমি যেটা বুঝতে পারছি আপনি হচ্ছে আইনের রেফারেন্সের কথা বলছেন, তাই তো? না স্যার, একটা নাম্বার যেটা দিয়ে কোনো একটা কন্ট্রাক্ট বা দলিল খুঁজে বের করা হবে, এমন কোনো একটা নাম্বার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো দেওয়া হয়। এটা হচ্ছে জমি দলিলের মধ্যে যেমন একটা নাম্বার থাকে, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ঠিক তেমনি অন্যান্য কন্ট্রাক্ট যেমন শেয়ার এগ্রিমেন্টের ক্ষেত্রে সেখানে একটা ইস্যু নাম্বার থাকে, যে কত তারিখে মানে কত নাম্বার ইস্যু করা হলো, সেখানে একটা ইস্যু নাম্বার থাকে। তো প্রত্যেকটার মধ্যে একটা রেফারেন্স থাকে। তারপর হচ্ছে ধরেন রেন্টাল এগ্রিমেন্টের মধ্যে এটা কততম এগ্রিমেন্ট, মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা রেফারেন্স অবশ্যই থাকে। আমি মনে করেছি যে আইনের রেফারেন্স সবখানে থাকে না, কিন্তু আপনি যে রেফারেন্সের কথা বলছেন সেই রেফারেন্স তো অবশ্যই থাকতে হবে, কারণ ধরেন রেন্ট এগ্রিমেন্ট অনেকগুলো হতে পারে। তো যদি একটা রেফারেন্স না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন রেন্টের এগেনস্টে কোন এগ্রিমেন্ট? তারপরে হচ্ছে শেয়ার সেল এন্ড পারচেস এগ্রিমেন্ট বা শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট। ধরেন 10 জন শেয়ার হোল্ডার আছে। তো আপনার কাছে একটা একটা এগ্রিমেন্ট আছে বা একটা 117 বলে ওটাকে। তো সেটাতে যদি ইস্যু নম্বর না থাকে, তাহলে আপনি সেটা যখন রেজিস্টারে উল্লেখ করবেন, সেখানে ওই ইস্যু নম্বরটা দিয়ে উল্লেখ করতে হয় যে কোন ইস্যুটা কার কাছে করা হয়েছে। তো অবশ্যই কোম্পানিগুলো যেসব এগ্রিমেন্ট করে সেখানে অবশ্যই একটা রেফারেন্স কিন্তু থাকে। আপনি মনে হয় অডিটে এরকম একটা কিছু পেয়েছেন, তাই তো? জি না স্যার, এখানে সবাই প্রি আর্টিকেল স্টুডেন্ট। আচ্ছা। না না, সবাই বোধহয় পিয়াটিক্যাল না এখানে। সবাই কি পিয়াটিক্যাল আপনারা? এখানে কি সবাই? সম্ভবত না, অনেকে তো হচ্ছে প্রি আর্টিকেল থেকে আসেন, অনেকে ফার্মের সাথে আছেন। যাই হোক, এখানে আপনি যেটা বলছেন, রেফারেন্স নাম্বারটা অবশ্যই থাকবে, কারণ এগ্রিমেন্ট হাজার হাজার হতে পারে। সেই হাজার হাজার এগ্রিমেন্টের মধ্যে স্পেসিফিক এগ্রিমেন্টটা খুঁজে বের করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু রেফারেন্সটা দিয়ে হচ্ছে খুঁজে বের করতে হবে। কাজেই আপনারা অবশ্যই কোনো এগ্রিমেন্ট দিলে বা দেখলে সেখানে অবশ্যই আহ, একটা রেফারেন্স নাম্বার অবশ্যই সেখানে থাকবে এবং থাকা উচিত। স্যার আপনি একটা কোশ্চেন। হ্যাঁ, বলেন। স্যার আমরা যে আগের একটা এক্সাম্পল দেখলাম যে কন্ট্রাক্টের অর্ধেকটা ভ্যালিড আর অর্ধেকটা ভ্যালিড না, মানে ইললিগাল। স্যার যদি এরকম হয় যে একজন চালের বিনিময়ে আফিম দেওয়ার কন্ট্রাক্ট করলো, তখন কি আমরা বলতে পারি যে এই কন্ট্রাক্টের অর্ধেকটা কন্ট্রাক্ট আর অর্ধেকটা ইললিগাল অ্যাক্টিভিটি? মানে না এখানে না কি না, এই এখানে বিষয়? তো হচ্ছে, না না না, চালের বিনিময়ে আফিমদার কন্ট্রাক্ট করা হলো, এটা তো হচ্ছে আহ, এটা প্রথমেই হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। কারণ এখানে একজন চাল দেবে, মানে আপনার যদি যে কন্ট্রাক্টটা করা হচ্ছে সেখানে একজনের পারফরমেন্স যদি ইলিগাল হয়, তাহলে পুরো কন্ট্রাক্টে হচ্ছে ইলিগাল। আপনাকে এমন না যে নট নেসেসারি আপনাকে দুইজনের পারফরমেন্স ইলিগাল হতে হবে। জি স্যার, সেখানে বুঝতে আপনার দুইজনের পারফরমেন্স ইলিগাল হলে তো সেটা হয়ে গেল, কিন্তু তার মধ্যে একজনের পারফরমেন্স যদি ইলিগাল হয়, তারপরে কিন্তু সেটা ভয়েড কন্ট্রাক্ট বা ইলিগাল কন্ট্রাক্ট হিসেবে কিন্তু গণ্য হবে। তো একজন চাল দিচ্ছে, সে কিন্তু আফিম আবার নিচ্ছে, আবার বাকি জন কিন্তু আবার আফিম দিচ্ছে। তো আপনি যদি চালটা বাদও দেন, তাহলে এখানে কিন্তু ওই আফিমের সাথে কিন্তু দুইজনই জড়িত। কাজে এখানে আপনার ওই চালের বিনিময়ে আফিম যদি টাইপের কিছু থাকেও কখনো, তাহলে কিন্তু সেটা ওই ভয়েড বা ইলিগাল এগ্রিমেন্ট হিসেবে কিন্তু গণ্য করা হবে। আর আচ্ছা, বুঝতে কন্ট্রাক্টের পেরেছি। মধ্যে যে কোনো একজনের পারফরমেন্স যদি ইলিগাল হয়, তাহলেই কিন্তু পুরো কন্ট্রাক্টটা কিন্তু ইলিগাল হয়ে যাবে এখানে। আর কারণ কন্ট্রাক্ট হয় হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, এখানে একজনে আমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। কাজে আমি যার সাথে কন্ট্যাক্ট করছি তার যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু আইনের চোখে দেখতে হবে যে সেটা কি ইলিগাল নাকি লিগাল। আপনার যে প্রশ্নটা, সেখানে অবশ্যই সেই কন্ট্রাক্টটা ইলিগাল কন্ট্রাক্ট হিসেবে কিন্তু গণ্য করা হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটু ব্রেক নিয়ে আসি, তারপরে আমরা এটা শেষ করে আমরা এজেন্সিটা একটু দেখার চেষ্টা করব। আমরা 10-15 মিনিট একটা ব্রেক নিয়ে আসি। স্যার টাইম স্পেসিফাই করে দেন। হ্যালো, হ্যালো। হ্যালো। জি, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, করবো স্যার? ভাইয়া স্যার তো নেই, স্যার ব্রেক দিয়েছে। চলে গেছে না? আচ্ছা।